কিংডম ফাঙ্গি। দেখো আমরা এর আগে পর্যন্ত দুটো কিংডম পড়েছি, কিংডম মোনেরা এবং কিংডম প্রোটিস্টা। আজকে আমাদের পড়ার যে বিষয়বস্তু, আমাদের হোয়াইট আকারে দেওয়া থার্ড কিংডম, কিংডম প্ল্যান্টি। কেন এই জায়গায় রাখা হয়েছে, কেন অ্যানিমাল এবং প্ল্যান্টের মাঝে রাখা হয়নি, এ নিয়ে আমরা আলোচনা করেছি। সুতরাং সেই সমস্ত আলোচনা এখানে হবে না। এখানে শুধুই মাত্র আলোচনা হবে গোটা ফাঙ্গি গ্রুপের যত রকমের ইনফরমেশন আছে সেগুলো। ওকে, আর কি বিষয় রয়েছে? আর রয়েছে যেটা, সেটা হলো ফাঙ্গি মাইকোলজি। দেখো ফাঙ্গিকে নিয়ে আলোচনা করা হয় যে সাবজেক্টে, হ্যাঁ, তাকে বলে মাইকোলজি। ঠিক আছে, এটা হলো সাবজেক্টের নাম। ঠিক আছে, তার মানে মাইকো এই শব্দটার অর্থ হলো ফাঙ্গাই। ওকে, পরে আমরা ফাইকো দেখবো, যার শব্দের অর্থ হলো অ্যালগি। তার মানে ফাঙ্গাইকে নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই সাবজেক্টকে বলা হয় মাইকোলজি। ওকে, ফাঙ্গাই যার অর্থ হলো টু ফাস্ট গ্রো, প্রচুর পরিমাণে গ্রো করতে পারে। ফাঙ্গাইয়ের মতো গ্রোথ রেট আর কোনো অর্গানিজমের নাই। ঠিক আছে, হাইয়েস্ট গ্রোথ রেট রয়েছে ফাঙ্গাসের ক্ষেত্রে। ওকে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে তাদের হ্যাবিটেট নিয়ে আলোচনা করব, তারপর তাদের সেলুলার অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন, একটার পর একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে কি বললাম, যে ফাঙ্গাই শব্দের অর্থ হলো টু ফাস্ট গ্রো। দেখো একটু ভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে, যদি যদি তোমাদের সঙ্গে সেই বিষয়ে পরিচয় থাকে তাহলে বুঝতে পারবে। এই যে আমরা যে মাশরুম যেগুলো আমরা খাই, হ্যাঁ, ওগুলোতে গ্রাম সাইডে ওই কল ছাতু বলে, হ্যাঁ, ওই খড়ের পালুয়ের মধ্যে হয়। হ্যাঁ, তো সেখানে ধরো সন্ধ্যেবেলায় এইটুকুটুকু, মানে ছোট্ট ছোট্ট এরকম গোল গোল হয়ে আছে। তো ধরো লোকে খুঁজে রেখে দিয়ে এলো কোথায় কোথায় আছে ওগুলো, পরদিন সকালবেলা এত বড় ছাতা। তুমি এবার ভাবো, নিজের গায়ের একটা পিম্পলকে ভাবো, যে সন্ধ্যেবেলায় দেখেছিলাম এরকম আর রাত্রেবেলা এরকম, মানে সকালবেলা এরকম। না, তাহলে বুঝতে হবে যে এই যে ফার্স্ট গ্রো কথাটি বলতে চাইছি অন্য জায়গার সঙ্গে কম্পারিজন করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি বলতে চাইছি। মানে এত ফাস্ট রেটে গ্রোথ আর কোথাও হয় না, ফাঙ্গাসে হয়। সেই জন্য ফাঙ্গাই কথাটাই, বা ফাঙ্গি যে যেখানে প্রনাউন্সিয়েশন করে, এই শব্দটির অর্থই হলো টু ফাস্ট গ্রো। হয়ে গেল, আর বকার দরকার নেই। নেক্সট যেটা আমাদের পড়ার বিষয় রয়েছে শুরুতেই, সেটা হলো হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। ওকে, মানে এদের স্বভাব এবং বাসস্থান। দেখো প্রথমত অ্যালগি একটা ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মাতে ভালোবাসে। হ্যাঁ, আর সেই জন্যই দেখবে আমরা বর্ষাকালের দিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ, মানে জল পড়ছে বা জল পাচ্ছে এরকম একদম না, জলে জন্মায় না। হ্যাঁ, এমন নয় যে জলে জন্মায়, একটা ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েটি কন্ডিশনে এরা জন্মাতে ভালোবাসে, কাউকে ছাড়ে না। মানে এদের যখন মোড অফ নিউট্রিশন পড়বো তখন দেখবো আহ মোটামুটি এখানে অটোট্রপিক মেম্বার কেউ নাই, সবাই হেটারোট্রপিক মেম্বার। সেটা আমরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন পড়তে গিয়ে দেখেছি। তো এদের ক্ষেত্রে যে যে মেম্বাররা রয়েছে তাদের গ্রো করার ক্ষেত্রে দুটো জিনিস এদের খুব কমন। সেটা হলো যে এরা গরম খুব ভালোবাসে, মানে টেম্পারেচার বাড়লে এরা, এদের খুব ভালো, এদের খুব মজা হয়। আর একটা বিষয় হলো যদি ওয়েটি কন্ডিশন পায়, একটু ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশ পায়। দেখো আমাদের ক্ষেত্রে, আমাদের আমাদের মানুষদের ক্ষেত্রে যদি দাঁত হাজা চুলকানি এইসবের উদাহরণগুলো দেখি না, যা ফাঙ্গাইয়ের দ্বারা তৈরি হয়, দেখো সবেতেই জল অথবা গরম, এই সমস্ত জায়গাগুলোকে এরা প্রেফার করেছে। আর সেই সমস্ত জায়গাতেই দাঁত হাজা চুলকানি এগুলো সব হয়েছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এদেরকে বোঝানোর জন্য যে এরা কোথায় গ্রো করতে ভালোবাসে। বোঝা গেল? এবার হ্যাবিটেট নিয়ে যদি কথা বলি, তাহলে এই বিষয়টা আমরা এখন থেকে, মানে এই জায়গাতে পড়ার থেকে, হ্যাঁ, আমরা মোড অফ নিউট্রিশন যখন পড়বো তখন তাদের সহাবস্থান দেখলে বা তাদের অবস্থান দেখলে বুঝতে পারবো, আরো ভালো আইডিয়া আসবে যে কোথায় গ্রো করতে তারা ভালোবাসে, কাদের সঙ্গে কি সম্পর্ক রয়েছে বা কোন ধরনের নিউট্রিশন তারা সম্পন্ন করে। সেটা দেখলেই আমরা হ্যাবিট বা হ্যাবিটেটের বিষয়গুলো ভালো করে বুঝতে পারবো। সেটা এখন আপাতত এটা ছাড়া রইল। ঠিক আছে, আমরা পরে উদাহরণে আসছি। নেক্সট রয়েছে এদের বডি অর্গানাইজেশন। নেক্সট রয়েছে এদের বডি অর্গানাইজেশন। দেখো দুটো বিষয় একটু খেয়াল রাখবে।
একটা হলো সেলুলার অর্গানাইজেশন, একটা হলো বডি অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন মানে সেলের গঠন, কোষের গঠন কেমন হবে সেটা, আর বডি অর্গানাইজেশন মানে বডির গঠন কেমন হবে সেটা, দুটো জিনিস একদম আলাদা। যে মেম্বারদের আমরা পড়ছি তোমার কম বেশি মনে থাকবে যে এরা হলো ইউক্যারিওটিক মাল্টি সেলুলার। ব্যতিক্রম আছে, ইস্ট হলো ব্যতিক্রম, মাল্টি সেলুলার। তাহলে এই ক্যাটাগরিকে এই জায়গায় ঢোকানো হয়েছে, মানে একটা ট্রু নিউক্লিয়াস থাকবে আর এদের দেহে প্রচুর কোষ থাকবে, বহু কোষী। ওকে, এর আগের গ্রুপে আমরা পেয়েছিলাম ইউক্যারিওটিক ইউনিসেলুলার, তাই না? এখন ইউক্যারিওটিক মাল্টি সেলুলার। তাহলে এই জায়গায় আমরা বলছি ব্যতিক্রমী একজনকে ছেড়ে রাখছি, সেটা হলো ইস্ট, মানে স্যাকারোমাইসিস সেরিভিসি, যাকে আমরা বেকিং পাউডার হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, তাকে ছেড়ে রেখে বাকি সবার কিন্তু এই একই রকমের, মানে যা বলছি তা ফলো করে, যে ইউক্যারিওটিক মাল্টিসেলুলার। তো যখন মাল্টিসেলুলারের কথা বলছি, আমরা ইউনিসেলুলারই বডি অর্গানাইজেশন নিয়ে আলোচনা করেছি। আমরা ইউনিসেলুলার আগের গ্রুপে ইউনিসেলুলার পড়তে গিয়েই বডি অর্গানাইজেশন নিয়ে আলোচনা করেছি, তো মাল্টিসেলুলার তো করবোই, বডি অর্গানাইজেশন নিয়ে আলোচনা। ওকে, কিরকম বিষয় সেটা হলো, প্রথমে যেমন বলছি এদের ক্ষেত্রে মেম্বারে থাকতে পারে, সাপোজ ইউনিসেলুলার মেম্বার থাকতে পারে, একজন হলেও ব্যতিক্রম, কিছু করার নেই তাদেরকে, তার সে যেহেতু খুব পপুলার সেজন্য তার নাম লিখতে হচ্ছে। ইস্টের কথা বলছি। হ্যাঁ, ইস্টের ক্ষেত্রে যদি বডি দেখো, এই হলো ইস্টের বডি, একটা ট্রু নিউক্লিয়াস রয়েছে, ব্যাস, বাকি সাইটোপ্লাজম এবং একটা প্ল্যান্টের যা যা থাকে ক্লোরোফিল বাদ দিয়ে বাকি সবই প্ল্যান্ট ক্যারেক্টারকে এরা বহন করছে, মানে সেল ওয়াল আছে এবং এসব এসব ব্যাপার স্যাপার রয়েছে ইউনিসেলুলার। এবার যদি মাল্টি সেলুলারের অপশন আসি আমরা, যদি মাল্টি সেলুলার অপশনে আসি, তাহলে সেক্ষেত্রে মাল্টি সেলুলার অপশনে এলে বিভিন্ন ধরনের এদের অর্গানাইজেশন দেখা যায়। কেউ দেখো ফিলামেন্টাস টাইপের, হ্যাঁ, কেউ একটা ইরেগুলার বডি আকার ধারণ করে, কেউ ছাতার মতো আকার ধারণ করে, কেউ বলের মতো আকার ধারণ করে। তো বিভিন্ন আকার আকৃতি রয়েছে এদের বডি অর্গানাইজেশন। সেটা পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় এখানে নেই, শুধুমাত্র একটাই জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ইউনিসেলুলার মেম্বার হিসেবে এখানে কে রয়েছে, এটা ইম্পর্টেন্ট বিষয়। ফাঙ্গাইকে কোন সাবজেক্টে পড়ানো হয়, এটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, এখনো পর্যন্ত যা আছে। দেখো এরা যেহেতু, সেই অর্থে বলবো যে এরা প্ল্যান্ট, যদিও বাইরে ছয়টাকারের ক্লাসিফিকেশন পড়তে গিয়ে ফাঙ্গাইকে আমরা ডাইরেক্টলি প্ল্যান্ট বলতে পারি না, কারণ কিংডম ফাঙ্গাই লিখেছি, কিংডম প্ল্যান্টই লিখিনি, আমরা কিংডম ফাঙ্গাই লিখেছি। তবুও আমরা দেখেছি যে এদের যে সেলুলার অর্গানাইজেশন মানে একটা সেলে কি কি আছে, হ্যাঁ, সেলুলার অর্গানাইজেশন, তাতে আমরা যা পাবো একটা ইউক্যারিওটিক সেলে যা থাকার কথা তাই পাবো না, একটাও সেই অর্থে কিছু করার নাই। করার আছে যেটা, সেটা হলো এদের সেল ওয়াল, এটা স্পেশাল। বাকি নতুন কিছু পড়ার নাই। কি বলছি ভালো করে বুঝবে, আমরা তো সেল পড়ে এসেছি, এমনি এমনি পড়ে আসিনি আগে আগে সেল, অনেক কারণ আছে। একটা সেল পড়ে এসেছি, ট্রু ইউক্যারিওটিক সেল পড়ে এসেছি, তার মানে সেই সেলের মধ্যে কি কি থাকার কথা, কি কি থাকা উচিত, সেই নিয়ে আমাদের অলরেডি জ্ঞান আছে, থাকতেই হবে, মানে না পড়লেও থাকতে হবে, কিছু করার নাই এখন। তো সেখানে এদের সেলুলার অর্গানাইজেশনে ধরো বাইরে সেল ওয়াল আছে, তারপর প্লাজমা মেমব্রেন আছে, ভিতরে সাইটোপ্লাজম, ট্রু নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের মধ্যে থাকা বিভিন্ন সেল অর্গানেলস সব সব আছে। বলেছি শুধুমাত্র প্লাস্টিড নাই, এটা বলেছি তো, কারণ এরা তো ফটোসিনথেসিস করতে পারে না, একজনও মেম্বার নেই যে ফটোসিনথেসিস করতে পারে। তো এই সব দিক দিয়ে ঠিক আছে, কোনো নতুন আলোচনা নাই, আলোচনা শুধু এক জায়গা দিয়ে আছে, সেটা হলো সেল ওয়াল। এদের সেল ওয়ালে স্পেশাল একটা জিনিস রয়েছে যার নাম হলো কাইটিন, বা চিটিনও বলেন একজন, কাইটিন বা চিটিন। এটা হলো ন্যাগের পলিমার, পলিমার অফ ন্যাগ, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আমরা যারা মনেরা পড়লাম, আমরা যারা প্রোক্যারিওটিক সেল পড়েছিলাম, তারা প্রোক্যারিওটিক সেলের সেল ওয়ালের গঠন দেখেছিলাম, পেপটাইড ও গ্লাইকেন ছিল, সেখানে ন্যাগ আর ন্যামের পলিমার ছিল, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, যেটা এখানে লেখা আছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এই দুটোর পলিমার দেখেছিলাম, মানে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম এরকম করেছিল। যারা এখনো দেখোনি তাদেরকে বলবো তাড়াতাড়ি করে ভিডিওগুলো দেখো, শেষ করো, ঠিক আছে? আর এটা শুধুই ন্যাগের পলিমার। ন্যাগ হলো ন্যাগ হলো মনোস্যাকারাইড,
মানে এক শর্করা, কার্বোহাইড্রেট। তার মানে কাইটিন হলো একটি হোমোপলিস্যাকারাইড। বোঝা যাচ্ছে কিনা বলো? কারণ একই ধরনের জিনিস নিয়ে পলিমারটা তৈরি হয়েছে, আর সেই জন্য হোমোপলিস্যাকারাইড। তাহলে কাইটিন হলো ন্যাগের পলিমার। মানে এক কথায় বলতে গেলে এটা হলো এক ধরনের শর্করা, মানে কার্বোহাইড্রেট, অবশ্যই পলিস্যাকারাইড বা বহু শর্করা। বোঝা গেল? আচ্ছা, এটা হলো এদের শুধুমাত্র কম্পোজিশন নিয়ে স্পেশাল কথা, আর কিছু না। এটা কিন্তু মানে 5 স্টারের থেকেও যদি বেশি স্টার থাকে সেই রেটিং এর কোশ্চেন এটা। মানে এত ইম্পর্টেন্ট আর কি, যে ফাঙ্গাসের সেল ওয়ালে কি থাকে, কাইটিন। ওকে, এবার এই সেল ওয়ালটা আছে কিভাবে, আদৌ কি আছে, সেই নিয়ে ফাঙ্গাসের কিছু ভাগ রয়েছে, সেগুলো আমরা একবার দেখবো। ঠিক আছে, অন দ্য বেসিস অফ দেয়ার সেল ওয়াল, প্রথমেই জাইগোমাইসেটিস, জাইগোমাইকোটিনাও বলা হবে। এটা হলো এদের প্রথম ক্লাস কিংডমের আন্ডারে। ঠিক আছে, ডিভিশন তারপরে ক্লাস, এটা ডাইরেক্টলি ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, তো এখানে জাইগোমাইসেটিস হলো এদের প্রথম ক্লাস, এদেরকে ফাইকোমাইসেটিসও বলা হয়। জাইগোমাইসেটিসকে ফাইকোমাইসেটিসও বলা হয়, ফাইকোমাইসেটিস। ঠিক আছে, জাইগোমাইসেটিস আর ফাইকোমাইসেটিস। ঠিক আছে, এখানে কি, এখানে ধরো এটা একটা ফাঙ্গাসের ক্ষেত্রে তার অনুসূত্রকার দেহ, একটু বুঝার চেষ্টা করবে। হ্যাঁ, ধরো একটা ফাঙ্গাসকে দেখলে তুমি এরকম ছাতার মতো, কিন্তু এই ছাতার মতো স্ট্রাকচারটা তৈরি হয়েছে কি দিয়ে সেটা বুঝতে হবে এই রকমের হাইফি বলে একটা জিনিস দিয়ে। মানে এদের যে অনুসূত্রকার দেহ, সুতোর মতো দেহ, একটু টাইম লাগবে, একটু মানে আরো দূর স্টেপ এগিয়ে গেলে আমরা সব বুঝে যাব। একটু এখন শুধু শুনে রাখো যে এদের যে অনুসূত্রকার দেহ রয়েছে, এই দেহটাকে বলা হয় হাইফি, আর এই হাইফি দিয়ে তৈরি হয় মাইসেলিয়াম। বোঝা গেল? এটা হলো ইউনিট বলতে পারো, একটা সুতোকে বলা হয় হাইফি, গোদা বাংলায় একটা সুতোকে বলা হয় হাইফি, আর অনেক হাইফি যদি একসঙ্গে আসে তখন বলা হয় মাইসেলিয়াম। তাহলে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে মাইসেলিয়াম দিয়ে। আচ্ছা, এই অর্থে হাইফি দিই, মানে যেহেতু হাইফির থেকে আপার ভার্সনে আমরা মাইসেলিয়ামকে ডাকছি, সেই জন্য বলছি যে ওই বডিটা তৈরি হয়েছে মাইসেলিয়াম দিয়ে। এবার যে ফাঙ্গাই গুলোর কথা বলছি, যত ফাঙ্গাই আছে, কেউ রয়েছে মাইক্রোস্কোপিক, কেউ ম্যাক্রোস্কোপিক। দেখো, যখন দাঁত হাজা চুলকানি হয়েছে তখন আমি দেখতেই পাচ্ছি না, আমরা রিং দেখতে পাচ্ছি, রিং রিং দেখতে পাচ্ছি, দাঁতের ক্ষেত্রে বলছি রিং দেখতে পাচ্ছি, কিন্তু সেই অর্থে খালি চোখে তো কাউকে দেখতে পাচ্ছি না কি আছে। তাহলে মাইক্রোস্কোপিক মেম্বারও রয়েছে। আবার তো এই যে পল ছাতু থেকে আরম্ভ করে মাশরুম, তারপরে কাঠে যে সমস্ত বড় বড় রং বেরঙের সব আহ, বিভিন্ন ধরনের যে সমস্ত ফাঙ্গাই জন্মায়, ঠিক আছে, তাদের তো একদম খালি চোখে মানে বড় বড় করে দেখা যায়। তাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে। তোমাকে বলতে চাইছি ওই স্ট্রাকচারের যদি আমরা স্ম্যাশ করতে করতে যাই আর কি, আরো মানে স্ম্যাশ করা মানে বোঝো তো, ওই মিক্সি গ্রাইন্ডারে যেটা করা হয় এটা স্ম্যাশ। ওকে, তো সেই রকম ভাবে যদি আমরা তাদের দেহকে নিয়ে কাটাছেড়া করি, আরো লুজ করতে করতে গেলে আলটিমেট যা পাবো সেটা হলো এটা, হাইফি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে হাইফি। এই হাইফি দিয়ে তৈরি হয় মাইসেলিয়াম। দুটোই খুব গুরুত্বপূর্ণ। এবার যদি এমসিকিউ না থাকতো, যদি 1 নম্বরে থাকতো, তো আমরা বলতাম অবশ্যই 1 নম্বরে কোশ্চেনে আসবে হাইফি কি, মাইসেলিয়াম কি, এগুলো আসবে। এখন তো বলতে পারছি না, এখন এরকম হতে পারে যে ফাঙ্গাসের অনুসূত্রকা দেহকে কি বলা হয়, ঠিক আছে, তখন উত্তর হবে হাইফি। তাহলে যদি এটা একটা হাইফি হয়, সাপোজ 1 লাইনে করলাম, হ্যাঁ, মানে 2 লাইনের কেস গো, এটা এটা হলো হাইফি, তাহলে এটা হলো সব মিলিয়ে মাইসেলিয়াম। এই রে, বোঝা গেল কি বললাম? এই সব নিয়ে হলো মাইসেলিয়াম। হ্যাঁ, কালি নষ্ট করা ছাড়া আর কিছু নয় সেই অর্থে। হ্যাঁ, মানে এই সব নিয়ে হলো মাইসেলিয়াম। তাহলে হাইফি হলো ইউনিট, তারপরে হাইফি নিয়ে তৈরি হয় মাইসেলিয়াম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমরা, সেখানে ফিরে এসো। সেটা হলো জাইগোমাইসেটিস। এদের ক্ষেত্রে সেল ওয়াল কেমন রয়েছে? দেখো, নর্মালি এটা তো যেমন রয়েছে রয়েছে, কিন্তু এর মাঝে যে দাগগুলো কাটলে আমরা সেই অর্থে সেল বলতে পারবো, এই দাগগুলো কাটলে তো আমরা সেল বলতে পারবো, তাই না? একটা করে নিউক্লিয়াস দিলাম, এবার মনে হচ্ছে হ্যাঁ স্যার এবার ঠিক এঁকেছেন, মাঝখানে কিছুই বুঝতে পারছিলাম না, এবার মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এই ঠিকটাই নাই।
মানে একটা সেলের ক্ষেত্রে দেখো এই দিকটা, এটা, এটা আর এটা সব নিয়ে তো সেল ওয়াল, কিন্তু ওই যে যেটা ট্রান্সভার্স রয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা ওদের ক্ষেত্রে নাই। মানে এটা, এটা নেই, বাকি সব রইলো। মানে সেল ওয়াল তো রয়েছে, কিন্তু এই যে মাঝের লাইনটা, এটাকে এখানে স্পেশাল একটা নাম আছে, সেটা হলো সেপ্টাম। সেপ্টাম মানে যে ট্রান্সভার্স ওয়ালটা রয়েছে ওটাকে সেপ্টাম বলা হয়। ঠিক আছে, যারা আলাদা করেছে, সেপারেট করেছে, তাদেরকে সেপ্টাম বলা হয়। এই সেপ্টামটা এদের অ্যাবসেন্ট আছে। কাদের? জাইগোমাইসেটিস। এই গ্রুপের ফাঙ্গাসের যত আছে মেম্বার, তাদের বেসিসই হলো এটা, যে যে তাদের যে মাইসেলিয়াম বা হাইফি, তাদের যে সেপ্টাম অ্যাবসেন্ট আছে। এটাই এদের ভাগ করার বেসিস। আরো বেসিস আছে, এটা একটা বেসিস, যে নো সেপ্টাম। তাহলে কি হলো? দেখো নিউক্লিয়াস গুলোকে রেখে দিয়েছি, মাঝখানে দেওয়ালটাকে মুছে দিলাম ইচ্ছা করে এঁকে নিয়ে। তাহলে কি হলো? বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ। ওই সিনোসাইটিয়াম পড়েছিলাম না, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ করা প্রাণী কোষের নাম হিসাবে। যদিও ধরো কিংডম ফাঙ্গাই পড়ছি, তাহলে সেই অর্থে উদ্ভিদ বা প্রাণী কিছু তো বলতে পারছি না, তবে সিনোসাইটিক নেচারটা আমরা বুঝতে পারছি। বোঝা গেল কি বললাম? তার মানে গোটা হাইফির মধ্যে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস একসঙ্গে দেখতে পাবো, যেহেতু মাঝের লাইনটাকে, মাঝের দেওয়ালটাকে আমরা আঁকিনি। আর সেই জন্যই এখানে আমরা লিখে দিয়েছি নো সেপ্টাম। ওকে। সেকেন্ড, অ্যাস্কোমাইসেটিস। অ্যাস্কোমাইসেটিস, অথবা ওই যে বললাম অ্যাস্কোমাইকোটিনাও বলা যেতে পারে, জাইগোমাইকোটিনা, অ্যাস্কোমাইকোটিনা। যেমন সায়েন্টিস্ট যেমন নাম দিয়েছেন সেই অনুযায়ী, দুটো একই বিষয়, আলাদা করে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে অ্যাস্কোমাইসেটিসে কি হয় দেখো, এই সেপ্টামটা একটাই ছবি, আর ওকে নিয়ে আর কাটাছেড়া করছি না। উইথ সিঙ্গেল পোর, সেপ্টাম উইথ সিঙ্গেল পোর, মানে একটা ছিদ্র আছে, একটা সিম্পল জাস্ট ছিদ্র আছে, বাকিটা আমরা যেমন বলছি সেপ্টাম। বোঝা গেল? মানে এই দুটো ঘরের মধ্যে, এই ধরো ঘরের দেওয়াল, এই ঘরের দেওয়ালে একটা ছোট ছিদ্র আছে, ব্যাস এটা হলো বিষয়, আর কিছু না। তাহলে সেপ্টাম উইথ সিঙ্গেল পোর, আমরা এখানে লিখবো প্রেজেন্ট সেপ্টাম উইথ সিঙ্গেল পোর। পোর মানে ছিদ্র। এটা একটা বেসিস চলছে কিন্তু, যে অনুযায়ী ফাঙ্গাইকে ক্লাসিফাই করা হয়েছে। আরেকটা বেসিস আছে, সেটা হলো তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং তাদের সেক্সুয়াল স্পোর, সেই অ্যাকর্ডিংসেও কিন্তু ভাগ করা আছে। সেটা আমরা যখন ক্লাসিফিকেশন করাবো তখন আমরা এনে দিচ্ছি সেই ব্যাপারটা, তখন এটাকে উল্লেখ করে নেবো একবার, তাহলে ভাগটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো এখন সেল ওয়ালের বেসিসে ভাগ হয়ে যাচ্ছে। ওকে। তাহলে এখানে জাইগোমাইসিটিসকে দেখতে পেলাম নো সেপ্টাম, অ্যাস্কোমাইসিটিসকে দেখতে পেলাম আমরা সেপ্টাম উইথ সিঙ্গেল পোর। এরপর রয়েছে, হ্যাঁ অবশ্যই দুটো সেলকে কানেক্ট করতে সাহায্য করেছে, দুটো সেলকে কানেক্ট করতে। দেখো সেল দিয়ে হয় টিস্যু, এদের টিস্যু অর্গানাইজেশন নাই। এরা থ্যালোফাইটা, আমার অবশ্যই প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, এরা হলো থ্যালোফাইটা। কেন বলিনি তার কারণও আছে, আমি ভুলে গেছিলাম প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো এখানে বলার দরকার হয় না। কেন? কারণ অ্যালগি ফাঙ্গাই এই দুজন হলো অ্যাকচুয়ালি থ্যালোফাইটা, মানে যাদের রুট স্টেম এবং লিফকে ডিভাইড করা যায় না, মানে লিফে ডিভাইড করা যায় না, মানে যাদেরকে দেখে বুঝতেই পারবো না কোনটা কাণ্ড, কোনটা মূল, কোনটা পাতা, সেই উদ্ভিদ, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা। তাহলে সেই অর্থে কিন্তু আমরা যতক্ষণ না প্ল্যান্টে যাচ্ছি ততক্ষণ আমরা থ্যালোফাইটার কনসেপ্টই আনতে পারছি না, কারণ এটা RH হোয়াইটেকারের দিয়ে ক্লাসিফিকেশন চলছে, আর সেখানে থ্যালোফাইটা কথাটা আমরা ইউজ করতে পারি না। এটা কখন ইউজ করতে পারবো? যখন বেনথাম হুকারের দেওয়া ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করবো, বেনথাম হুকার, আর সেটা প্ল্যান্ট কিংডমে গিয়ে আলোচনা করতে পারবো। আর সেই জন্য এটাকে লিখেও আমরা আবার মুছে দিলাম। মানে দাঁড়ালো যে এদেরকে মূল, কাণ্ড এবং পাতায় বিভেদ করা যাবে না। ঠিক আছে, মানে কিছু বোঝাই যায় না কোনটা কি, এরকম আর কি। তো অ্যাস্কোমাইসিটিস হলো সেপ্টাম উইথ সিঙ্গেল পয়েন্ট, যেটা বলছিলাম, যে যদি সেল টু সেল, যদি নিজেদের মধ্যে কোঅপারেশন না থাকে, যদি নিজেদের মধ্যে কানেকশন না থাকে, তাহলে কি করে কাজ চলবে? তাই না? তোমাদের 10টা বন্ধুকে মিলিয়ে এটা কাজ করতে দিয়েছি,
আর 10টা বন্ধু যদি নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন না রাখে তাহলে কাজ থাকবে কোথা থেকে, তাই না? সম্পর্ক থাকতে হবে। তাহলে এদের তো এই বডির অবস্থা, তার নিজেদের সেলের মধ্যে যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে কি করে কাজ হবে? আর সেটাই হলো এদের এই পোর। প্রথমটা তো ছিলই না, বিন্দাস ব্যাপার, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়টাতে সেপ্টাম এসছে, সঙ্গে একটা সিঙ্গেল পোর দিয়েছে, ফলে তার থ্রু দিয়ে কন্ট্যাক্ট রেখেছে। ওকে, নেক্সট, বেসিডিওমাইসেটিস বা ব্যাসিডিওমাইকোটিনা, বেসিডিওমাইসেটিস। এখানে আমরা লিখবো সেপ্টাম উইথ, মানে ডাইরেক্টলি না দিলেও, ডাইরেক্টলি লিখে দিলেও হবে ডলিপোর সেপ্টাম, ডলিপোর সেপ্টাম। ডলিপোর সেপ্টাম মানে কি? ডলিপোর সেপ্টাম মানে হলো এই যে মাঝের যে সেপ্টামটাকে দেখাচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করে আর শেষ করলে এক জায়গায় করলে যেমন হবে, এটাকে বলা হয় ডলিপোর। ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি, শেষ করেছি, যে স্ট্রাকচারটা এসছে এটাকে বলা হয় ডলিপোর। ঠিক আছে, মানে সেপ্টাম উইথ ডলিপোর, মানে কেমন কেমন লাগছে ওই জন্য প্রেজেন্ট ডলিপোর সেপ্টাম এরকম লিখলেই ভালো হবে। তাহলে বেসিডিওমাইসিটিসের হাইফি দেখেই বলে দেবো, মানে গাছে ফল দেখে নয়, গাছ দেখে বলে দেবো কি গাছ, সেরকম কেস আর কি। এখনো পর্যন্ত আমরা এর সেক্সুয়াল রিপ্রোডাকশনে যাইনি, এর আরো কিছু ক্লারিফিকেশনে যাইনি, তাতেই শুধুমাত্র সেল ওয়াল দেখি বলে দিতে পারবো আমরা যে কোন দলে এরা পড়বে, কোন গ্রুপে এরা পড়বে। বোঝা গেল? তাহলে বেসিডিওমাইসিটিস গ্রুপ, যেখানে ডলিপোর সেপ্টাম রয়েছে। আর ডলিপোর সেপ্টাম কেমন সেটা এখানে বলা আছে। ডলিপোর সেপ্টাম 2 নম্বরের কোশ্চেনে আসতো যদি সুযোগ থাকতো, সেমিস্টার না হতো তাহলে ডলিপোর সেপ্টাম কি আসতেই পারতো। ঠিক আছে, কিন্তু এখানেই আসতে পারে যে ডলিপোর সেপ্টাম কোন গ্রুপে দেখা যায়, ফাঙ্গাসের কোন গ্রুপে দেখা যায়। আর 4টে রেডি করা আছে, অ্যাস্কোমাইসিটিস মানে ভাইকোমাইসিটিস, সরি জাইগোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস, 4টেই এদের গ্রুপ। তো একবার রেডি করা আছে, মানে উল্টো পাল্টা কোনো অপশন নিয়ে আসতে হবে না উড়িয়ে যে অন্য কিছুর। 4টেই এদের ক্লাসিফিকেশনে 4টেই ভাগ আছে, সুতরাং আরামসে আমরা হ্যাঁ কোশ্চেন দিতেই পারা যায়। অথবা ম্যাচিং ম্যাচিং দিতে পারে, বিভিন্ন ক্যারেক্টার দেবে, ম্যাচ করাতে বলবে, ধরো শুধু সেপ্টাম নিয়েই ম্যাচ করাতে বললো, এমনও হতে পারে। তবে সেপ্টাম দিয়ে দেবে না, তার একটা কারণ আছে, যে গ্রুপটা আমরা এখানে দেখাতে চাইছি সেই গ্রুপটা এখানে দেখানো যাবে না, ডিউটেরোমাইসিটিস। ঠিক আছে, ওকে বলা হয় ডাস্টবিন ফাঙ্গাই। ডাস্টবিনে হয় না, না ডাস্টবিনে হয় না। ব্যাপারটা হলো ফাঙ্গাই যখন প্রথম আবিষ্কার হয় না, এই প্রথম মানে বলছি সেই প্রথম যেদিন হয়েছিল সেদিন বলিনি, বলছি যখনই নতুন কোনো ফাঙ্গাই আবিষ্কার হয় তখনই যে সবকিছু বোঝা যায় এমন নয়। কেন বলছি? কারণ ধরো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখে তো বলতে হয় যে কোন গ্রুপে যাবে। তো সেক্ষেত্রে সেল ওয়ালের স্টাডি সব জায়গায় ক্লিয়ার কাট আসে না, বা যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলছি সেই টিপিক্যাল সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বিজ্ঞানী খুঁজে পায় না, না হয় দেখা যায় না। মানে এমন নয় যে বিজ্ঞানী একটা গোটা ফাঙ্গাসের সবকিছু স্টাডি করতে পারছেন, নাও পারতে পারে। তো তাকে যখন এটা ঠিক হয়ে যায় যে এ ফাঙ্গাই, তখন তাকে নিয়ে গিয়ে ভরে দেওয়া হয় ডিউটেরোমাইসিটিস গ্রুপে, ডাস্টবিনে। পরে অন্য কোনো বিজ্ঞানী যদি আবিষ্কার করতে পারে যে ওটার আরো স্পেসিফিকেশন এই 3টে গ্রুপে, তখন তাকে তুলে নিয়ে আসে কেন করে দেয়। এটা হলো প্রসিডিওর। সেই জন্য ডিউটেরোমাইসিটিস গ্রুপ যেটা বলছি সেখানে কিন্তু আমরা কোনো কিছু লিখছি না, লেখা যাবে না এখানে, শুধু আছে এটা একটা দেখিয়ে রাখলাম যে আরেকজন আছে, এখানে লিখলাম না ডিউটেরোমাইসিটিস। ওকে ডাস্টবিন ফাঙ্গাই বলার কারণ 2 নম্বরে আসতে পারতো, আসবে না। আর কারণ এটাই যে যখন ফাঙ্গাই, যে কোনো ফাঙ্গাই যখন কোনো বিজ্ঞানী আবিষ্কার করেন, যখন তিনি এই 3টে গ্রুপের মধ্যে একটা গ্রুপ খুঁজে পেয়ে যান তো কোনো অসুবিধাই নেই, একদম ডাইরেক্টলি এই গ্রুপে এসে ভরে দেন, ভালো। আর যখন এটা উদ্ধার করতে পারেন না যে ফাঙ্গাই তো বটে কিন্তু কোন গ্রুপে যাবে আমি বুঝতে পারছি না, তখন তাকে নিয়ে গিয়ে ডিউটেরোমাইসিটে ভরে দেওয়া হয়। পরে অন্য কোনো বিজ্ঞানী স্টাডি করতে করতে যদি আবিষ্কার করে ফেলে, তাকে তুলে নিয়ে এসে আবার ধুয়ে মুছে তার নিজস্ব জায়গায় তাকে প্লেস করে দেওয়া হয়। এই হলো এদের সেল ওয়ালের যে যে বেসিস আর কি, সেই বেসিসে এদের ক্লাসিফিকেশন। বলো বোঝা গেল কিনা? ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে কাইটিন রয়েছে এদের সেল ওয়ালে, সেটা ন্যাগের পলিমার, আর সেল ওয়ালের উপর বেস করে এদের 3টে গ্রুপে ভাগ। এবং সেক্ষেত্রে নো সেপ্টামে আমরা সিনোসাইট অথবা সিনোসাইটিনা সাইটিয়ামের একটা কনসেপ্ট পাচ্ছি। সেপ্টাম উইথ সিঙ্গেল পোর অ্যাস্কোমাইসিটিস এর ক্ষেত্রে পাওয়া যায়, সেটা আমরা বুঝতে পারছি। আর ডলিপোর সেপ্টাম পাওয়া যায় বেসিডিওমাইসিটিস, সেটা আমরা বুঝতে পারলাম। ওকে,
এরপর যেটা আমরা বলবো, না, ফাইকোমাইসেটিস এখানে কিন্তু, হ্যাঁ ফাইকোলজি, মানে অ্যালগি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি। ওকে, তো এখানে ফাইকোমাইসেটিস, হ্যাঁ তো মাইসেটিস আছে পরে লাগানো আছে, হ্যাঁ তো সেই জন্য এটা অবশ্যই জাইগোমাইসেটিস এর আরেকটা নাম, আগে নাম ছিল ফাইকোমাইসেটিস। বাদ দাও, হলো। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, এইখানটায় একটু বলে নিয়ে আমাদের আসতে হবে। হাইফি বলা আছে, তাহলে এটাই যে সিঙ্গেল একটা লাইনে আঁকা আছে, মানে এটা হলো হাইফি। এবার এই হাইফি অনেক নিয়ে হবে মাইসেলিয়াম, এটা আমরা আগেই বললাম। এবার মাইসেলিয়াম দিয়ে যদি বডি তৈরি হয়, তাহলে সেই মাইসেলিয়ামের মডিফিকেশন আছে অনেক রকম, অনেক রকমের মডিফিকেশন মাইসেলিয়ামের ক্ষেত্রে দেখা যায়। সেই মডিফিকেশন গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, তার মধ্যে কিছু কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ তো সেটা একবার দেখা যাক, যে মডিফিকেশন অফ মাইসেলিয়াম। ঠিক আছে, বুঝতে পারলাম আমি কি বলতে চাইলাম? বলছি হাইফি দিয়ে তো মাইসেলিয়াম তৈরি হয়। এবার মাইসেলিয়াম জড়ো করে, ধরো এটা একটা সুতো, এবার এক গাদা সুতো নিয়ে একটা দড়ি হয়েছে, রসা হয়েছে, এবার তার মডিফাই কিভাবে করছে, আর বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে, মানে বিভিন্ন ফাঙ্গাসের ক্ষেত্রে তারা কিভাবে কিভাবে নিজেদেরকে রেখেছে আর কি বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, আর সেই জন্য এই জায়গাটাকে মুছে দিলাম, সব মুছে দিলাম, কারণ অনেক হিজিবিজি ছবি আসবে। হ্যাঁ হিজিবিজি ছবি আসবে, ঠিক আছে, সেই জন্য মুছে দিলাম। তাহলে আমরা কি বলবো, সেটা হলো মডিফিকেশন অফ হাইফি। হ্যাঁ হাইফি মাইসিলিয়াম যা হোক কিছু দিলেই হবে, কোনো অসুবিধা নেই। মডিফিকেশন অফ হাইফি, হ্যাঁ কিভাবে পরিবর্তন করেছে, কি কি নাম এসছে, বিভিন্ন জায়গায় নিজেদের কিভাবে রূপান্তরিত করেছে, সেই নিয়ে আমরা কথা বলবো। ধরো হস্টোরিয়াম, প্রথম একটি স্ট্রাকচার যার কথা বলছি আমরা, হস্টোরিয়াম কিরকম, সেটা হলো, ধরো এটা একটা ফাঙ্গাল হাইফি, সাপোজ এটা একটা ফাঙ্গাল হাইফি, হ্যাঁ মানে আমরা আর কিছু দিলাম না, সেপ্টাম ফেপ্টাম দিলেই হলো, না দিলেই হলো, ওই এখন আর খুঁজতে যেও না স্যার ডলি পোর আছে না সিঙ্গেল পোর আছে, ওসব আর খুঁজতে যেও না, তাহলে আমি পাগল হয়ে যাবো, হ্যাঁ বারবার। ঠিক আছে, এবার ধরো এটা হলো হোস্ট সেল, মানে পোষক কোষ। আচ্ছা পোষক কোষ বলার সঙ্গে একটা কথা বলে রাখছি, যে হোস্ট সেলকে যে ক্ষতি করবে সেটা আমরা বলছি না কিন্তু, মানে যার বডিতে ঢুকবে তাকে আমরা সেই হিসাবে হোস্ট বা পোষক বলছি। কারণ ফাঙ্গাসের ক্ষেত্রে যেমন প্যারাসাইটিক নেচার আছে, তেমন অনেক ফাঙ্গাই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন আছে, মানে মিথজীবীয় সম্পর্ক, মানে দেবে দিবে, হ্যাঁ কোনো খারাপ সম্পর্ক নাই, ভালো সম্পর্ক আছে, সেই অর্থে কিন্তু সবসময় একে আমরা হোস্ট বলতে তুমি যা ভাবছো পোষক, আর একে তুমি প্যারাসাইট বলছো সেরকম ভাবে ভেবো না, ভালোর জন্যও হতে পারে। আমরা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে এটা হলো ফাঙ্গাই, আর এটা হলো যে বডিতে সে ঢুকছে সেই বডির কথা বলছি, আমরা হোস্ট হিসাবেই একে লিখছি। এবার দেখা গেল এই ফাঙ্গাইটা, ফাঙ্গাই যে হাইফি, সেই হাইফিটা ভিতর দিকে ঢুকে এরকম করে একটা একটা বড় একটা এনলার্জমেন্ট দেখিয়েছে, একটা আহ বেলুনের মতো ফুলে উঠেছে, এরকম একটা স্ট্রাকচার দিয়েছে। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় হস্টোডিয়াম। কেন করেছে এটা? যাতে বেশি পরিমাণ পুষ্টিদ্রব্য আদান প্রদান করতে পারে। আদান এবং প্রদান বলেছি, মানে শুধু নেবে না, দিতেও পারে। মানে বলতে চাইছি, আমরা যখন ফাঙ্গাই অ্যাসোসিয়েশনে যাব না বিভিন্ন অর্গানিজমের সঙ্গে, তখন দেখতে পাবো যে ফাঙ্গাইয়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, তাহলে ফাঙ্গাই নিশ্চয়ই কিছু দেয়, তার বদলে খাবার নেয়। তাহলে অ্যারোটা ভিতর দিকে দেওয়া আছে খাবার নেওয়ার জন্য, আর বাইরে দিকে দেওয়া আছে ওই সেলকে কিছু দেওয়ার জন্য। এবার শুধু নেওয়ার জন্য হতে পারে, কারণ আমরা স্পেসিফিক্যালি কেউ কাউকে নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে ফাঙ্গাসের ক্ষেত্রে তার হাইফিড এরও মডিফাই করতে পারে, যাকে আমরা হস্টোরিয়াম বলছি। কথাটা মানে বোঝা গেল? তাহলে এটা ছিল সিম্পল ফাঙ্গাই হাইফি, এটা তো আমরা বুঝতেই পারছিলাম কেমন হয়, কিন্তু দেখো হঠাৎ করে গিয়ে বেলুনের মতো ফুলে দিলাম, দিয়ে বললাম ওই স্ট্রাকচারটাকে বলা হয় হস্টোরিয়াম। মানে ওটা ওই চোষক নল বা এই ধরনের কিছু যদি ভাবনা চিন্তা করতে পারো, তাহলে সেরকম আর কি, তবে সবসময় খারাপ অর্থে নয়, ভালো অর্থেও ভাবতে পারো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট ধরো,
প্লেকটেন কাইমা। সব যে আসবে তা নয় কিন্তু, হ্যাঁ। আমরা যেগুলো আসবে সেটা বলে দেবো। প্লেকটেন কাইমা, ধরো ফাঙ্গাল হাইফি গুলো 2 লাইন নয় 1 লাইনই আসছে, হ্যাঁ। ফাঙ্গাল হাইফি গুলো এরকম পরপর কোনো একটা জায়গা থেকে একটা প্লেটের মতো স্ট্রাকচার তৈরি করেছে, তখন তার নাম হবে প্লেকটেন কাইমা। কিছুই নেই, শুধু ফাঙ্গাল হাইফি গুলোকে এক জায়গায় একদম একটা প্লেটের মতো স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, তখন এটার নাম হচ্ছে প্লেকটেন কাইমা। আমরা এখানে দিতে পারি সিউডো প্যারেনকাইমা। সবকিছু নিয়ে আইডিয়া নেই আমি জানি, তবুও কিন্তু মন দিয়ে শুনতে হবে, তারপরেই বুঝতে হবে। ধরো এটা হলো ইস্ট, তাহলে ইস্টের ক্ষেত্রে যে রিপ্রোডাকশন প্রসিডিওর সবচেয়ে পপুলার সেটা হলো বাডিং বা কোরকোদ্গম। কাউরি কাউরি মনে হয় জানা আছে বিষয়টা। তাহলে এটা একটা ইস্ট, এককোষী ছত্রাক বলেছি, তাহলে এটা আপনার সাইটোপ্লাজম। এবার দেখা গেল এখান থেকে একটু নিউক্লিয়াস ভাগ পেয়েছে, একটু সাইটোপ্লাজম ভাগ পেয়েছে, দিয়ে একটা বার্ড বা মুকুলের মতো স্ট্রাকচার তৈরি করেছে। তো এখান থেকে এটা আলাদা হয়ে গেলে তারপরে ও নতুন আবার একটা এরকম স্ট্রাকচার গ্রো করতে পারে। এবার কখনো দেখা যায় যে বাডিং এর উপর বাডিং, তার উপর বাডিং, তার উপর বাডিং, তার উপর বাডিং, এরকম হতে পারে। তো একসঙ্গে গোটা স্ট্রাকচারটা ওই প্যারেনকাইমা কলার মতো দেখতে লাগে। প্যারেনকাইমা, আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা পড়েছিলাম না ক্লাস 9-এ। এখন কিছু না পড়ে থাকলে খুব অসুবিধা, হ্যাঁ। তো দেখো এটাকে যদি আমি মাইক্রোস্কোপের তলায় ফেলি না, আমরা যদি মাইক্রোস্কোপের তলায় একে আমরা ফেলি না, তাহলে মানে যেটা আমরা বাইরে বোর্ডে যেমন বুঝতে পারছি না, মাইক্রোস্কোপের তলায় সবসময় অত ইজিলি বুঝতে পারবে না। তো একে প্যারেনকাইমার মতো মনে হতে পারে, আর সেই জন্য এর নাম হয় সিউডো প্যারেনকাইমা। সিউডো মানে ছদ্ম, নট এক্স্যাক্টলি প্যারেনকাইমা। কারণ প্যারেনকাইমা হলো কলা, উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, আর এদের তো টিস্যু ফর্মই করে না বলছি আমরা, তাই না? তো সেই অর্থে আমরা বলতেই পারি না, সেই জন্য সিউডো কথাটি লাগানো হয়েছে। পরীক্ষায় আসবে এসব? একদম আসবে না। এগুলো কনসেপ্ট, তুমি যদি ভাবো এগুলো পরীক্ষায় আসবে না বলে আমার লাগবেই না কিছু, তাহলে এরকম করে হয় না, হ্যাঁ। কারণ কিছু তোমাকে জানতেই হবে, তার উপর ওভারঅল ফাঙ্গাই তুমি বুঝতে পারবে। সব পরীক্ষায় আসবে এমন নয়। তাহলে এখানে আমার প্লেকটেন কাইমা আসবে না, প্যারেন কাইমা আসবে না, ফস্টোরিয়াম বড় জোর আসতে পারে, বড় জোর তাও, হ্যাঁ, আসতে পারে। সিউডো মাইসেলিয়াম, এবার বলি সিউডো মাইসেলিয়ামের কেসটা কি হলো। দেখো এটা তো সেই অর্থে মাইসেলিয়াম নয়। মাইসেলিয়াম হতে গেলে মিনিমাম কিছু সেল থাকতে হবে, মিনিমাম কিছু সেল থাকতে হবে, তারপর তাকে মাইসেলিয়াম বলা যাবে। যেমন আমরা ওখানে আঁকছিলাম, এখন নিউক্লিয়াস দিয়েও মিনিমাম বলা যেতে পারে। তুমি বলবে স্যার জাইগোমাইসিটিসে কয় মিনিমাম কিছু সেল তো আমরা বুঝতে পারছিলাম না, আমরা নিউক্লিয়াস বুঝতে পারছিলাম। তাই তো হলো না, তাই তো হলো হিসাব মতো যে এটা একটা সেল 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 ছিল, হ্যাঁ, সেপ্টাম গুলো নাই। তো সেই অর্থে আমরা মোটামুটি বুঝতে পারি যেখানে অনেকগুলো সেলের স্ট্রাকচার আছে, সেপ্টামটা দেওয়া নেই। তাহলে ওটাকে আমরা হাইফি বলতে পারি, এবার সবাই মিলে একে মাইসিলিয়াম বলতে পারি। এবার ইস্ট তো একা এখানে বসে নাই, এরকম ইস্ট তো প্রচুর প্রচুর আছে। তাহলে এরকম ইস্ট যদি এখানে থাকে, তার যদি এরকম করে এরকম করে এরকম করে তুমি ভাবে দেখো না, তুমি যখন মাইক্রোস্কোপে দেখবে কিন্তু তোমার দেখার জন্য কি সাজিয়ে বসে থাকবে নাকি? তাও থাকবে না, ও তো অনেক থাকবে, অনেকের বাডিং একসঙ্গে দেখা যেতে পারে। তখন এরকম এর এরকম এর এরকম এরকম আর সব মিলিয়ে একসঙ্গে করো। এবার এবার প্যারেনকাইমার কথাটা যদি একটু মনে থাকে তাহলে মনে করো, ইন্টারসেলুলার স্পেস, গোল গোল স্ট্রাকচার মানে গোল গোল সেল, না, তাদের মধ্যে প্রশান্ত রন্ধ্র, হ্যাঁ। তো মিলিয়ে মিশিয়ে তো এরকমই হবে না। এইবার বলছে যে সিউডো প্যারেনকাইমা না সিউডো মাইসিলিয়াম, অবভিয়াসলি সিউডো প্যারেনকাইমা সিউডো মাইসিলিয়াম দুটোই। কারণ এটা প্যারেনকাইমা লাইক স্ট্রাকচার ফর্ম করেছে, আর মাইসিলিয়াম তো এদের হয়ই না, এদের তো সিঙ্গেল বডি। আর মাইসিলিয়াম বলতে গেলে আমাকে তো মিনিমাম এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে, তারপরে মাইসিলিয়াম বা হাইফি লিস্ট। তাহলে এখানে তো ট্রু হাইফি দেখা যাবে না এদের, কারণ এদের হাইফি হাইফাল স্ট্রাকচার এদের একমাত্র এরা যাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট আছে। বোঝা গেল? সেই জন্য আমরা এদের এই রকমের স্ট্রাকচারকে বাডিং এর উপর বাডিং 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 একসঙ্গে আমরা সিউডো মাইসিলিয়াম বলতে পারি, কিন্তু এটা ট্রু মাইসিলিয়াম নয়, কারণ এতগুলো সেল এদের থাকে না, সুতরাং মাইসিলিয়াম বলতে পারি না আমরা। সেই জন্য সিউডো মানে ছদ্ম কথাটি লাগানো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট স্ক্লেরোসিয়াম বলে একটি স্ট্রাকচার আছে, একটু মন দিয়ে শুনবে, এটা পরীক্ষায় আসতে পারে। স্ক্লেরোসিয়াম কি, না কি তো আসবে না, মানে ওই আর কি। গম গাছের ক্ষেত্রে ক্লাভিসেপস পারপিউরিয়া
নামটা অনেকদিন মনে রাখতে হবে। ক্লাভিসেপস পারপিউরিয়া, হেডেক নেওয়ার দরকার নেই, বইয়ে লেখা আছে। ক্লাভিসেপস পারপিউরিয়া এটি একটি ছত্রাক, যেটা গম গাছের যে শীষ হয়, আমরা দেখেছি জবের শীষ দেখেছি তো, একটু সরস্বতী পুজোর আশেপাশে আমরা জবের শীষ নিয়ে, যাই হোক সবারই পরিচিত আছে গম বা জবের শীষ। তো এই গম গাছের মধ্যে না এই ক্লাভিসেপস পারপিউরিয়া তারা একটা স্ট্রাকচার তৈরি করে, হ্যাঁ, যেটাকে বলা হয় স্ক্লেরোসিয়াম। মানে এরকম, ধরো সাপোজ এটা গম গাছের শীষ, হ্যাঁ, আমি এখন গম গাছ আঁকতে চাইছি না, তো যাই হোক মানে গম গাছের শীষও আঁকতে চাইছি না, ধরো এইভাবে গমগুলো ধরে আছে, এইভাবে ধরো ধরে আছে, হ্যাঁ। তো কি হলো, এর মধ্যে ওই ফাঙ্গাল হাইব্রিড গুলো এরকম মতো কালো দিয়ে আংলি হতো, প্রথম দিকে একটু ব্রাউন কালার, আর তারপরে আস্তে আস্তে ওর রিপ্রোডাকশন হতে হতে একটা কালো রঙের স্ট্রাকচার তৈরি করে ফেলে। মানে গোটা সিসের মধ্যে এরকম একটা কালো মতো স্ট্রাকচার তৈরি হবে। এবার দেখো, খুব স্বাভাবিকভাবেই এই স্ট্রাকচারটার নাম ক্লোরোসিয়াম। কিছু নাই, তেমন স্পেশাল কিছু ব্যাপার নয়। যেমন এটা হিজিবিজি করে প্লেটের মতো বললাম, সেটাই হিজিবিজি করে একটা স্ট্রাকচার দেওয়া হলো, তো বলা হচ্ছে ক্লোরোসিয়াম। কেন আলাদা বলা হচ্ছে দেখো, তো প্রথমত এটা রিপ্রোডাকশনের মেথড। ফাঙ্গাসের যত কিছু দেখবে সব দিয়ে রিপ্রোডিউস করানো যায়। মানে ফাঙ্গাস এত সুবিধা তাদেরকে গ্রো করানো, আর সেগুলো ছড়িয়েও পড়ে খুব সহজে, কারণ ফ্রাগমেন্টেশন বা খন্ডি ভবন এদের ক্ষেত্রে সবচেয়ে পপুলার মেথড রিপ্রোডাকশনের। মানে ভেঙে গেল, দু আধখানা হয়ে গেল, আবার দুটোই হয়ে গেল অর্গানিজম, বোঝা গেল। সেটাতে ক্ষতি বলে কিছু নাই আর কি। যেখানে বিষয় হলো এই যে স্ট্রাকচারটা কি হয়, গম গাছের ক্ষেত্রে যখন এরকম শীষের মধ্যে ধরো দু চারটে আছে, এবার যে চাষি সে ধরো গম তুলে যখন ঝাড়াই করলো, তখন গমের সঙ্গে হয়তো এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, এটা স্বাভাবিক, ভেঙে টুকরো, বেছে বেছে বাদ দেওয়ার মতো চাষির ক্ষমতাও নেই, আর জানেও না হয়তো এটা কি। তো এরকম মানে যখন ঝাড়াই হলো তখন এরকম গুঁড়ো হয়ে গেল বা টুকরো হয়ে গেল আপাতত। এরপর এই গমকে ধরো শুকিয়েছে, তারপর আটা কলে নিয়ে চলে গেছে সাপোজ, তাহলে ওই টুকরো গুলো কিন্তু সঙ্গে আছে, ওইগুলো এবার আটা কলে গিয়ে আটার সঙ্গে মিশে গেল। কি আছে এতে? এতে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো ড্রাগস আছে, মানে স্ক্লেরোসিয়াম সেই অর্থে ড্রাগস। দেখো ড্রাগস আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি, ড্রাগ মানে ওষুধ, আর সেই নেশার জিনিসটা ওটাও ড্রাগ, ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ড্রাগ কথাটি আমরা ইউজ করি মানে অ্যাকচুয়ালি নেশার দ্রব্য হিসাবে, আর মেডিসিন ব্যাপারটা আমরা ইউজ করি ওষুধ হিসাবে। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হলো যে একটাতে মেজারমেন্ট করা নেই, একটাতে মেজারমেন্ট করা আছে। যা দিয়ে নেশা হয় সবকটা দিয়েই ওষুধ হয়, যে কটা দিয়ে, হ্যাঁ, ওই ফেভিকল ফেভিকল এইসব বললে হবে না। কেউ যদি বলে ফেভিকল দিয়ে নেশা হয়, হ্যাঁ, তো সেটা একটু আলাদা বিষয়, ওটা দিয়ে বলি নিজে ওষুধ তৈরি হয়, হ্যাঁ। কিন্তু একদম মানে ভাং গাঁজা চরস থেকে আরম্ভ করে হেরোইন, হিরোইন নয় কিন্তু, হ্যাঁ, হেরোইন, হ্যাঁ, হিরোইন দিয়ে নেশা হলে কিন্তু সেখানে ড্রাগস তৈরি মানে ওষুধ তৈরি হবে না, ঠিক আছে। হেরোইন থেকে আরম্ভ করে যত 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 সাপের বিষ, যে যা দিয়ে নেশা করে দারুণ নেশা হয়। তো এই সব নাম, সাপের বিষ যাচ্ছে কোথায় তার উপর ডিপেন্ড করছে না, মানে যদি বলো তাহলে গল্প করতে অনেক দেরি হয়ে যাবে। সেটা হলো যে একটা জিনিসকে খাওয়া, ইনজেক্ট করা, সব কিছুর মধ্যে আলাদা আলাদা ব্যাপার আছে, ঠিক আছে, সব কিছুর মধ্যে আলাদা আলাদা ব্যাপার আছে, ঠিক আছে। কারণ যেটা সে যে সিস্টেমে যাওয়ার সেই সিস্টেমে না গেলে তার কাজ হবে না। তো ধরো ধরো সাপের বিষ, সাপ যখন কামড়ালো, সেই সাপের বিষ আমার রক্তে গেল, এবার ধরো সাপের বিষকে খেয়ে নিলাম, তাহলে কি স্যার মরে যাবো? না, মরবো না, মরবো না। হয়তো পেট খারাপ হতে পারে, একটু অসুস্থ হতে পারি, মরে যাবো এমন কোনো গ্যারান্টি নেই, যদি না কোনো ইনফ্লামেশন বা ঘা থাকে পেটে, যাতে ব্লাডের টাচে আসতে পারে। বোঝা গেল কেন? হজম করে নেবো, হজম করে নেবো। আরে ওটা তোমার ডাইজেস্টিভ সিস্টেমে গেল, হজম করার জায়গায় গেল, ধরে আমার রক্তে গেল, আর রক্তে যাওয়ার আগে তোকে ভেঙে ফেলবে, তাহলে ভেঙে ফেলে ওর তো দফা রফা হয়ে যাবে, প্রোটিন হিসেবে ভাঙবে, ভেঙে দফা রফা হয়ে গেল, তো আমি অ্যাবজর্ব করে নেবো, মানে প্রোটিন হিসেবে অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব করে নেবো। বোঝা যাচ্ছে কথাটা? আমি জাস্ট সে ফর এক্সাম্পল, মানে আমি বলিনি যে সাপের বিষ খেতে, আমরা এক্সাম্পল দিচ্ছি। আর একটা এক্সাম্পল দেওয়া যায়, তোমাদের জন্য এখনো বয়স হয়নি, হ্যাঁ, অতটা এক্সাম না দিলেও চলবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা যে জায়গায় সেই জায়গায় না গেলে কাজ হবে না, সোজা বাংলায়, বোঝা গেল। তাহলে সাপের বিষ রক্তে গেলে হয়তো মরতে পারতাম বা মরতাম, কিন্তু সেটা পেটে খেয়ে নিলাম, না মরতে পারি। কাজের কথায় এসো, অনেক কিছু আছে। স্ক্লেরোসিয়াম, এখান থেকে খুব ভালো ঘুমের ওষুধ তৈরি হয়।
এবার দেখা গেলো তোমার রুটি খেয়ে ঘুম আসছে, তো হতে পারে তার জন্য এটা পেট খারাপ হতে পারে, মরেও যেতে পারে কেউ। হ্যাঁ, এবার তো ভয় খাওয়ার কিছু নাই, একবারে গোটা স্ক্লেরোসিয়াম তো তোমার একটা রুটির মধ্যে নাই। ভয় খেয়ে এত এখনই রুটি খাওয়া ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, কিন্তু এটা হতে পারে, থাকতে পারে। ঠিক আছে, আর তুমি যদি ভাবছো যেটা ভাই আটাকে ঘুম রুটিকে ঘুম আসবে, এমন ভাবো না জানো। কারণ এটা হলো উইদাউট এনি প্রসিডিং, মানে এটা তো কোনো মানে কোনো রকম প্রসেসিং করানো নয় না। তাহলে নেশার দ্রব্যগুলোর সঙ্গে ওষুধের পার্থক্য দুটো জিনিসে আছে। একটা হলো প্রসিডিং, মানে প্রসিডিং করানো আছে, প্রসেসড করানো আছে, ক্ষতিকারক জিনিসগুলোকে বাদ দেওয়া আছে, উপকারী জিনিসগুলোকে নেওয়া আছে, যা ড্রাগসে নাই। 2 নম্বর মেজারমেন্ট আছে। ওষুধে আমরা জানি যে আমার 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 প্রেশার কতটা, সেই অনুযায়ী আমি 50 খাবো না 25 খাবো না 100 খাবো না 200 খাবো, সেটা নির্দিষ্ট আছে। কিন্তু ওখানে মানে মেজারমেন্ট নেই, নির্দিষ্ট নাই। তা দেখা গেল সে ওজন ছেড়ে ভোজন করে নিয়েছে বেশি, মরে যাবে। নেশা করতে গিয়ে এত বেশি নেশা করে নিয়েছে যে ঘুমিয়ে গেল, তো ঘুমিয়ে গেল, আর ঘুম ফিরেই গেল না কোনোদিন, মানে আর ঘুম ভাঙলোই না কোনোদিন। হতেই পারে। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য কোথায়। প্রত্যেকটা ড্রাগস থেকে ওষুধ তৈরি হয়, ওষুধ তৈরির জন্যই ওগুলোকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যদি আইনি ভাবে হয় তাহলে ওষুধ তৈরি হচ্ছে, আর যদি বেআইনি ভাবে তোমার বাড়িতে লাগিয়ে রেখেছো, হ্যাঁ, তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে পুলিশ। কারণ তখন সেটা নেশার দ্রব্য হিসাবে, নিশ্চয় তোমার বাড়িতে একটা গাঁজা গাছ আছে, সেখান থেকেও কোনো ওষুধ কোম্পানি তোমার সঙ্গে নিশ্চয় যোগাযোগ করেনি, তাই না? তাহলে এটা খুব সিম্পল, যে সেই গাঁজা গাছ থেকে তুমি বিজনেস করো, গাঁজার পাতা, পুষ্পমঞ্জরি, গাঁজার গোটা গাছই নেশা, গোটা গাছটাই নেশার দ্রব্য। ঠিক আছে, ওই গাছ বিক্রি করেই একজনের সংসার চলে যেতে পারে। বোঝা গেল কি বলছি? এসব চায়ের থেকে পুড়িয়া ফুড়িয়া কম দোকানে এখানে ওখানে লুকিয়ে ছড়িয়ে সব বিক্রি হয়, হ্যাঁ, সেসব যারা খায়, যারা করে তারা জানে কোথায় কোথায় কি হয় না হয়। ঠিক আছে, সবাই জানি না আমরা। যাই হোক, আমরা বলতে চাইছি এই স্ট্রাকচারটা ক্লাভিসেপস পারপিউরিয়া বলে একটি ফাঙ্গাই তৈরি করেছে, ওই তৈরি করে একমাত্র। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটার নাম হলো স্ক্লেরোসিয়াম। ওকে, আরো আছে, যেমন রাইজোমর্ফ। দেখো, রাইজো এই শব্দটির অর্থ হলো রুট, মর্ফ মানে মরফোলজি, বা মরফোলজি মানে হলো অঙ্গ সংস্থান, বাইরে থেকে যেটা দেখা যায়, হ্যাঁ, সেটা মরফোলজি। রাইজোমর্ফ কিরকম? ওই সবই একই রকম করবো, হ্যাঁ। এবার এটা নিচের দিকে করব, মানে এটা রুট লাইক স্ট্রাকচার তৈরি করেছে, লাইক, নট রুট। মানে কোন একটা গাছের সঙ্গে তার রুটের সঙ্গে হয়তো অ্যাসোসিয়েশনে গেছে, দিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে, দিয়ে রুটের মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে, যাকে আমরা বলছি রাইজোমর্ফ। প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু রিপ্রোডাকশন করাতে পারে। মানে এখান থেকেও তুমি যদি, মানে এটা যদি সুতো ভাবো এক গুচ্ছ, যে তাদেরকে ছিঁড়ে খুঁড়ে দিক ওদিক ছড়িয়ে দিলে, তো সেখান থেকে সবগুলো থেকেই অ্যাকচুয়ালি আবার ফাঙ্গাই গ্রো করে যাবে। কারণ ফ্রাগমেন্টেশন এদের খুব ভালো পদ্ধতি রিপ্রোডাকশনের। এই মোটামুটি মডিফিকেশন অফ হাইফি। বোঝা গেল? বুঝতে পারলে কিনা বলো? সমস্যা নাই কিছু? তাহলে আমরা এরপর চলে যাব ডাইরেক্টলি রিপ্রোডাকশন। ঠিক আছে, রিপ্রোডাকশন দেখো, খুব সহজ সহজ জিনিস। আমরা একবার বইটাকেও নেবো আজকে, হ্যাঁ। কারণ পার্টিকুলার জায়গাগুলোকে না বলে দিলে তোমরা উদ্ধার করে উঠতে পারবে না গোটা ফাঙ্গাইকে, একদিনেই শেষ হয় এগুলো। ঠিক আছে, তার মধ্যে বহু জিনিস পড়ার নাই, হ্যাঁ। তো সেই জন্য সেটাকে একবার আমরা বইটা নিয়ে বলে দেবো। রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনের ক্ষেত্রে রিপ্রোডাকশনের আগে আরেকটা জিনিস করতে হবে, হ্যাঁ, সেটা করে নিয়ে আমরা যাচ্ছি। সেটা হলো মোড অফ নিউট্রিশন। তাই মনে হচ্ছে কি যেন বাদ গেল। মোড অফ নিউট্রিশন, ঠিক আছে। তো পুষ্টি কিভাবে সম্পন্ন করে? সেটা হলো, ধরো স্যাপ্রোফাইটিক, যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ কিন্তু হবে স্যাপ্রোফাইটিক, হ্যাঁ। স্যাপ্রোফাইটিকের ব্যাপার কি? মৃতজীবী, বাংলাতে হলো মৃতজীবী, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এটা বাংলা হলো মৃতজীবী, মানে যারা পচা গলা জিনিসপত্রের উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। ঠিক আছে, শুধু কনসেপ্ট গুলোকে নিয়ে রাখা, হ্যাঁ।
মোড অফ নিউট্রিশন মানে আমরা জানি যে কোথা থেকে পুষ্টি দ্রব্য পায়, যে বেঁচে আছে তো কিভাবে বেঁচে আছে সেই নিয়ে। তাহলে এখানে স্যাপ্রোফাইটিক নেচার রয়েছে, মানে যাদের ক্ষেত্রে যারা এরকমের জায়গায় গ্রো করে এবং সেখান থেকে তারা তাদের পুষ্টি উপাদান সংগ্রহ করে। এবার এদের মধ্যে সব ভাগ ডাক আছে, ওগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো মানে সেই অর্থে এনসিইআরটি খুললে আমরা বুঝতে পারবো যে কতটুকু প্রয়োজন আছে আর কতটুকু প্রয়োজন নাই। এগুলো বোর্ডের বইয়ে অবশ্যই অনেক বেশি বেশি করে দেওয়া থাকে। হ্যাঁ, ওগুলোর ভিতরে এগুলো অংশগুলো দরকার নেই। ধরো নেক্সট রয়েছে প্যারাসাইটিক, মানে বাংলায় বললে পরজীবী, মানে অন্যের ওপর বসবাস করবে এবং সেখান থেকে পুষ্টি দ্রব্য নেবে, খাবে দাবে এবং ক্ষতি করবে। এটাই তো প্যারাসাইটিকের নেচার। হ্যাঁ, মানে এই নেচার গুলো সব জায়গায় যখনই বলবো একই নেচার, মানে এই যে স্যাপ্রোফাইটিক প্যারাসাইটিক এই টার্ম গুলো যখন ইউজ করা হচ্ছে, তখন সেটা যদি আমি ফাঙ্গাইয়ের জন্য ইউজ করি যা মানে, ব্যাকটেরিয়ার জন্য ইউজ করবো মানে একই, মানে একই। এটা মোড অফ নিউট্রিশনের মানেটা একই। তাহলে প্যারাসাইটিক হলো দুটো অর্গানিজম, অবশ্যই সেম অর্গানিজমের মধ্যে প্যারাসাইটিক নেচার দেখা যায় না। মানে পরজীবী, যদি তোমাকে বলা হয় যে তুমি কি তোমার বাবার পরজীবী, ধরো প্রশ্ন যে তুমি কি তোমার বাবার পরজীবী, প্রশ্নের অ্যাঙ্গেল কোথা থেকে? ধরো তুমি বাবার হোটেলে খাও, বাবার বাবার মোটেলে থাকো। হ্যাঁ, মানে হোটেল আর মোটেল তো আলাদা। বাবার হোটেলে খাও, বাবার মোটেলে থাকো, ঠিক আছে। এবার বলবে স্যার থাকি খাই ঠিক আছে, কিন্তু ক্ষতি তো কিছু করো না। এবার ধরো তুমি রেগে গিয়ে ধরো এক ধাক্কাতে টিভি ফেলে দাও, রিমোট ছুঁড়ে মেরে দাও, গ্লাস রেগে ফেলে দাও, হ্যাঁ, তাহলে তো ক্ষতিও হয়। হ্যাঁ, তাহলে সেই অর্থেও কি আমরা বলতে পারি প্যারাসাইট? না, বলতে পারি না। কারণ প্যারাসাইটিজমের জন্য কিছু শর্ত আছে। সেটা হলো সেম অর্গানিজমের মধ্যে প্যারাসাইট হতে পারে না, সেম স্পিসিস এর মধ্যে প্যারাসাইটিক নেচার থাকতে পারে না, মানুষ মানুষের পরজীবী হতে পারে না, উকুন উকুনের পরজীবী হতে পারে না কখনো। দুটো আলাদা অর্গানিজম হতে হবে। বোঝা গেল? প্যারাসাইটিক হওয়ার বেসিক ক্রাইটেরিয়া অর্গানিজম আলাদা হতেই হবে, মানে দুটো আলাদা প্রজাতির সঙ্গে সম্পর্ক প্যারাসাইটিক হতে পারে। আর 2 নম্বর, তাদের সহাবস্থানে থাকতেই হবে। মিনিমাম টু মিনিমাম একটা টাইম তাদের সহাবস্থানে থাকতেই হবে। সেই অর্থে মশাকে আমরা পরজীবী বলতে পারি না, জোঁককে আমরা পরজীবী বলতে পারি না, তাদেরকে স্যাঙ্গুইনিভোরাস বলা হয়। তাহলে একটা টার্ম ইউজ করা হয়, দরকার নেই, আমরা যখন ঠিক জায়গায় যাব তখন পড়বো। ওরা রক্ত চষে কাজ মিটে গেলে পালিয়ে যায়। হ্যাঁ, হতে পারে উকুনও তাই করে, কিন্তু উকুনের ব্যাপার আর মশার ব্যাপার আলাদা আছে। উকুনের সহাবস্থানের টাইম পিরিয়ড আর মশার সহাবস্থানের টাইম পিরিয়ড দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মশা খায় 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড উড়ে পালায়, কিন্তু উকুন এরকম 2-4 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে পালায় না। বোঝা গেল? আর কৃমিদের কথা তো বলারই দরকার নাই, তো পেটে আরামসে বসে আছে। বোঝা গেল? তার মানে তুমি বাবার ঘাড়ে চেপে পড়েও যদি খাও, তাতেও তোমাকে পরজীবী বলা যাবে না। বোঝা গেল? কারণ তুমি তোমার বাবা দুজনাই হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। বোঝা গেল? না, মানে মানে পোষা বেড়ালটাকেও কখনো তাদের তো সহাবস্থান থাকার কোনো ব্যাপার নাই না। মানে দেহে থাকা মানে এরকম কোলে বসে থাকা নয় যে বিড়ালটা আমার কোলে বসে বসে খাবার খায়, আর ক্ষতিও করে। ধরো হ্যাঁ, তো মাছ চুরি করে খেয়ে নিয়েছে, এরকম নয় বিষয়টা। দেহের ক্ষতি করতে হবে, হ্যাঁ, অর্গানিজমটার ক্ষতি হতে হবে। বাদ দাও প্যারাসাইটিক। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখানে, সেটা হলো সিম্বায়োটিক। বুঝলা? বাইরে থেকে লাগিয়ে দাও। সিম্বায়োটিক, সিম্বায়োটিক সেটা হলো মিথজীবী না। এটা হলো অ্যাসোসিয়েশন যেখানে দুজন দুজনের উপকার করে। এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে দুটো। সেটা হলো লাইকেন, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টার নাম। কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝে নাও যে এ পরের চ্যাপ্টার লাইকেন। ওকে, আর হলো মাইকোরাইজা, মাইকোরাইজা। এই দুটো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন থাকবে এবং এই দুটোকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত চলবে আলোচনা। লাইকেন কি? সেটা হলো অ্যালগির সঙ্গে ফাঙ্গাইয়ের রিলেশনশিপ। অবশ্যই ভালো সম্পর্ক, কারণ আমরা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে মিথজীবী, তাই ভালো সম্পর্কের কথা বলছি। তাহলে অ্যালগি খাবার তৈরি করতে পারে, ফাঙ্গাই পারে না। এ যত ভালো করে জল খনিজ লবণ তুলতে পারে, এ ততটা পারে না। তাহলে এদের মধ্যে সম্পর্কের একটা নির্দিষ্ট মানে আছে। মানে ও সমস্ত কিছু একে দেয়, এ খাবার তৈরি করে, দুজন ভাগ করে খেয়ে নেয়। সেটা আমরা পরের চ্যাপ্টারে আলোচনা করবো, এদের সম্পর্কের কে কি বলেছে। হ্যাঁ, আলোচনা হবে। সোজা কথায় অ্যালগি আর ফাঙ্গাইয়ের মধ্যে যখন মিথজীবীয় সম্পর্ক রয়েছে, সেই স্ট্রাকচারটা কি বলা হচ্ছে লাইকেন। লাইকেন একটা প্ল্যান্ট,
যাকে তুমি শুধু অ্যাসোসিয়েশন বলে থেমে যেতে পারো না, মানে তাকে অর্গানিজম হিসেবে বলা হচ্ছে, কারণ তুমি সেই অর্গানিজম থেকে অ্যালগি আর ফাঙ্গাইকে আলাদা করতে পারবে না, যে এটা ফাঙ্গাই এটা অ্যালগি আলাদা করলাম। সেই জন্য ও আলাদা করে নামই পেয়ে গেছে লাইকেন। বোঝা গেল কথাটা? মানে তুমি যদি ভাবছো কোনো গাছের উপরে ফাঙ্গাস হয়েছে এরকম দিয়ে তাকে এরকম নয়, অ্যালগির সঙ্গে ফাঙ্গাই ইন্টারমিঙ্গেলড ভাবে এমন ভাবে আছে যে তারা একটা অর্গানিজম, না অ্যালগি আলাদা না ফাঙ্গাই আলাদা। বোঝা গেল কি বলো? আর এটা রয়েছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মাইক্রোরাইজা। সেটা হলো কি? সেটা হলো যে যারা ফেনোরোগ্যামস মানে সপুষ্পক, ঠিক আছে, ঘাবড়ে যাবে না। ফেনোরোগ্যামস মানে সপুষ্পক, ফেনোরোগ্যামসের যে রুট রয়েছে মানে সপুষ্পক উদ্ভিদের মূলের সঙ্গে ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন, এটাকে বলে মাইক্রোরাইজা। এখানেও আমরা আলোচনা করব। হ্যাঁ, একটু জাস্ট হিন্টস দিয়ে রাখি, সেটা হলো মাইক্রোরাইজা হলো কি, ধরো একটা পাইন গাছ, গল্প বললে অনেক বলা যাবে, ঘন্টার পর ঘন্টা গল্প করা যাবে এসব নিয়ে, কিন্তু অত তো করলে হবে না, কারণ এইটাই পড়ার অনেক কিছু আছে। তো সেটা হলো যে সাপোজ একটা পাইন গাছ, দার্জিলিং এ জলের সমস্যা আছে কম বেশি আমরা সবাই জানি, দার্জিলিং এ জলের খুব ক্রাইসিস, হ্যাঁ মানে পানীয় জলের হেভি ক্রাইসিস আছে। তো বিষয় হলো, ধরো একটা পাইন গাছ, সে এত লম্বা আর তার যে রুট সিস্টেম সেটা নট এনাফ তার নিজের জন্য, সে যত পরিমাণ জল এবং খনিজ অ্যাবজর্ব করতে পারে সেটা তার এই হাইট পর্যন্ত যাওয়ার সাথে এনাফ না। সেজন্য ওরা কি করে, এটা ফাঙ্গাইয়ের হেল্প নিয়েছে, আশেপাশের ফাঙ্গাইয়ের সঙ্গে হাত মিলিয়েছে, বন্ধুত্ব করেছে, যে তোরা তো প্রচুর গ্রো করতে পারিস, তোরা কি কর আমার জালটাকে আরো দূর দূরান্তে বিছিয়ে দে, আমার রুটের মতো করে, আমার মূলের মতো করে বিছিয়ে দে, এবং মূলের সঙ্গে কানেক্ট করে দে। বোঝা গেল? তাহলে একটা পাইন গাছ যখন যে এরিয়াটা কভার করছিল, সাপোজ একটা এরিয়া পর্যন্ত কভার করছে, এই এরিয়াটা কভার করছিল, দেখা গেল ফাঙ্গাসের হাত অনেক লম্বা, বুঝলে, তারা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে একটা বিস্তীর্ণ অঞ্চল থেকে তারা জল খনিজ লবণ তুলে গাছটাকে দিচ্ছে, কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, আর তার বদলে পাইন গাছটাকে খাবার দিচ্ছে। এটা অ্যাসোসিয়েশন। এটা অ্যাঞ্জিওস্পার্মে শুধু আমরা কেন বলছি, দেখো এটা তো জিমনোস্পার্ম, পাইনাস তো জিমনোস্পার্ম না, মানে ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ, তো এটা গুপ্তবীজী উদ্ভিদ হয়, হ্যাঁ, সেই জন্য আমরা এখানে সপুষ্পক লিখলাম, কারণ দুজনই আছে সপুষ্পক, একটা হলো গুপ্তবীজী একটা হলো ব্যক্তবীজী, ঠিক আছে। তাহলে ব্যক্তবীজী সপুষ্পক উদ্ভিদের মূলের সঙ্গে ফাঙ্গাসের অ্যাসোসিয়েশনকে বলা হয় মাইক্রোরাইজা। বোঝা গেল? ক্রাইটেরিয়া আলাদা হতে পারে, তো বেসিক ক্রাইটেরিয়া এটাই, যে জল এবং খনিজ লবণ তাকে দেওয়া। বোঝা গেল কি বললাম? তাহলে এই দুটো জিনিসই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলে রাখছি, খুব ভালো করে করে রাখতে হবে। আর তার সঙ্গে মোড অফ নিউট্রিশন শেষ হয়ে গেল, কারণ এদের ক্ষেত্রে যেহেতু অটোট্রপিক নেচারটাই নেই, তাহলে এগুলো শুধুমাত্র হেটারোট্রপিকের ব্যাপার দেখানো হচ্ছে। হেটারোট্রপিক মানে পরভোজী, এটা কিন্তু পরজীবী, এটা পরভোজী, মানে অন্যের ওপর ভোজনের জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হয়, ওকে, খাওয়ার জন্য। তো এটা বলো এটা বলো এটা বলো সবই কিন্তু হেটারোট্রপিক মানে পরভোজী, আর এটা হলো পরজীবী, দুটোর মধ্যে আলাদা বিষয়টা, ওকে। এটা হলো মোড অফ নিউট্রিশন। নেক্সট আমরা যেখানে যাচ্ছিলাম, যাই সেখানে, সেটা হলো রিপ্রোডাকশন। দেখো, ফাঙ্গাসের রিপ্রোডাকশন মানে অনেক বড় আর কি, বিশাল ভ্যারাইটি রিপ্রোডাকশন, হ্যাঁ, মানে এদের যে অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, হ্যাঁ, দেখো প্রথমে আমরা আলোচনা করছি অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, ওকে, তারপর আমরা সেক্সুয়ালে আসছি। একটা জিনিস, কিছু কিছু জিনিস না, বেসিক জিনিসগুলো বুঝে রাখবে, তাহলে কিন্তু এর পরে পরে পড়তে আমাদের সুবিধা হবে। কারণ কিছু জিনিস আছে সব কিন্তু এক, মানে সেগুলো নিয়ে বারবার আলোচনা করার কিছু নাই, টাইপটা বললেই বুঝে নেওয়া উচিত যেটা ওই রকমই আগেটার মতো। বোঝা গেল? যেমন অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দিয়ে যাচ্ছি, দেখো, ধরো বার্ডিং, একটু আগেই দেখালাম, বার্ডিং আর দেখাবো না, ইস্টের জন্য গোল 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 করে গেলাম, বার্ডিং খুব পপুলার। ফ্রাগমেন্টেশন মানে খন্ডি ভবন, ওই একটা হাইফি ভেঙে গেল, ভেঙে গিয়ে দুটুকরো হয়ে গেল, দুটোই নতুন অর্গানিজম, দুটোই দুদিক থেকে বাড়িয়ে নিতে পারে, কোনো কিছু ক্ষতিও নাই, কিছুই নাই, কিছু এসে যায় না। তো ফ্রাগমেন্টেশন মানে হলো খন্ডি ভবন, এটাদের খুব ভালো উদাহরণ রয়েছে অ্যাসেক্সুয়ালে। অ্যাসেক্সুয়ালে সবচেয়ে বেশি পপুলার যে জিনিসগুলো সেগুলো হলো স্পোর ফর্মেশন,
বিভিন্ন ধরনের স্পোর এরা ফর্ম করতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা নেক্সট আর না বকে ডাইরেক্টলি চলে গেলাম স্পোর ফরমেশন। মানে বিভিন্ন ধরনের রেণু এরা উৎপাদন করতে পারে। আর সেখানে আমরা দু ধরনের রেণুকে দেখিয়ে দিচ্ছি। যত ভালো করে পড়ে রাখবে ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারটা তত ভালো করে হবে, কারণ এই সমস্ত রিপ্রোডাকশন চলে যাবে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আর অর্গানিজম মানে সেখানে অ্যালগি, ফাঙ্গাই, যা যা আছে, যা যা অর্গানিজম আছে সবার রিপ্রোডাকশনের কথা বলা হচ্ছে, সুতরাং সবকিছু আসবে। আচ্ছা, এখানে স্পোরের দুটো টাইপ স্পোর আছে। একটা হলো জু স্পোর, যেটা ক্লাস 12 এ গেলে বুঝতে পারবে যে কি ইম্পর্টেন্ট জিনিস এটা, জু স্পোর। আর একটা হলো অ্যাপ্লানোস্পোর। বাংলা যদি বলো, আমি বলে দিচ্ছি, বাঁ দিকের বাংলা হলো চলরেণু, আর এটা হলো অচলরেণু। মানে এটা মুভ করতে পারে, এক জায়গা থেকে কোনো জায়গায় মুভ করতে পারে, এদের মোটিলিটি পাওয়ার আছে, মোটাইল এরা, মানে চলনে সক্ষম এরা, জুস্পোর। আর অ্যাপ্লানোস্পোর এর লাইনে প্রচুর আছে, যারা সব অচল রেণু, মানে যারা গমন করতে সক্ষম নয়, এক জায়গা থেকে অন্য জায়গা মুভ করতে পারবে না। আচ্ছা, মুভ করার বেসিক ক্রাইটেরিয়া কি? লেজ থাকা, তাই না? মানে ফ্লাজেলা থাকা। হ্যাঁ, তার মানে এর কাছে ফ্লাজেলা আছে, আর এদের লিস্টে যত নাম আসবে কারোর কাছে ফ্লাজেলা নেই। এই হলো বেসিক ব্যাপার। চলো, একটা জুস পোর কেমন হয়, ধরো এই হলো একটা জুস, একটা বিন শেপ বা কিডনি শেপের একটা স্ট্রাকচার। এবার তুমি কত বড় ভাবছো কে জানে, এটা মাইক্রোস্কোপিক। হ্যাঁ, এটা মাইক্রোস্কোপিক, এবার তুমি কত বড় ভাবছো আমি জানি না। এবার এখানে তোমার দুটো ফ্লাজেলা দু রকমের, একটা বলে টিন সেল ফ্লাজেলা, একটা বলে হুইপ প্লাস ফ্লাজেলা। আমি লিখে দিচ্ছি, একটা হলো টিন সেল ফ্লাজেলা, আর একটা হলো হুইপ মানে হলো চাবুক, হুইপ মানে চাবুক। হ্যাঁ, হুইপ প্লাস ফ্লাজেলা, মানে যেটা হেয়ার লাইক স্ট্রাকচার আছে সেটা হলো টিন সেল টাইপের ফ্লাজেলা, আর যেটা ওইসব কিছু নাই সেটা হুইপ প্লাস টাইপের ফ্লাজেলা। বোঝা গেল? তাহলে এই একটা রেণু যেখানে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, আর এই ব্যাপার স্যাপার। তো জুস পোর মানেই কিন্তু জলের কেস আছে, কারণ সাঁতার, সাঁতার তো আর ডাঙায় কাটা যাবে না, জলে কাটতে হবে। তাহলে জলে সাঁতার কাটার স্ট্রাকচার রয়েছে, মানে বুঝতেই পারছি জল ছাড়া অসম্ভব। ফাইটোপথোরা ইনফেস্টান্স, আলুর ধসা রোগ তৈরির জন্য দায়ী যে ফাঙ্গাই, তার নাম জাইগোমাইসিটিস গ্রুপের মেম্বার। ওকে, দেখো আলুর ধসা রোগ আমরা জানি আলুর ক্ষেত্রে মনে হয় সবচেয়ে ক্ষতিকারক রোগের মধ্যে একটা। ঠিক আছে, তো কখন হয়, ধরো আলু যখন চাষ হচ্ছে, একদম আলু ওঠার মুখে সেই অবস্থায় জল হয়ে গেছে, বৃষ্টি পড়েছে, আর দেখা গেল জাস্ট কিছুদিনের মধ্যে গোটা মাঠে আলু শেষ, আর তখন আলুর দাম হয়তো 40 টাকা 50 টাকা হয়ে গেল। তাহলে ইকোনমিক ব্যাপারটা ভাবতে হবে, যে আলুর যদি দাম 50 টাকা হয়, 40 টাকা হয়, তাহলে সাধারণ মানুষের হাল কি হবে, যে সারাদিনে হয়তো 200 টাকা ইনকাম করে, হাল বেহাল হয়ে যাবে। কিছু না লাগলেও সবজি, কিছু না লাগলেও আলু তো লাগবেই না, ওটা ছাড়া তো আর কিছু হবে না। তাহলে তার দাম যদি 40 টাকা হয়, তাহলে কি অবস্থা হতে পারে, এবং ওভারঅল ইকোনমিতে কি প্রভাব পড়তে পারে। বোঝা গেল? সেই লেভেলে তুমি জুস পড়কে ভাববে, তাহলে বুঝতে পারবে কেন এসব আলতু ফালতু জিনিস পড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হয়েছিল, হয়েছিল যেটা, যে মাঠে যতদিন পর্যন্ত আলু ছিল, জল ছিল না, ততদিন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। অথচ দেখা গেছে যে ধরো বিভিন্ন জায়গা থেকে যে আলুর বীজ আনা হয়েছে, আলুর বীজ মানে আলুই, হ্যাঁ, আলুর তার ওইভাবে বীজ হয় না, আলুই হলো, আলুর বীজ কেটে বসালেই আলু হয়। মানে ওরাও ভেজিটেটিভ প্রোপাগেশন দেখায় আর কি, মানে সেই অর্থে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অঙ্গজ জনন। কথা, তো দেখা গেল মানে হয়তো এমন হয়েছিল যে গোটা মাঠে যত আলু বসানো হয়েছিল, তার মধ্যে ধরো সবাই প্রায় নিজেদের আগেকার বছরের আলু বীজ হিসাবে রেখেছিল, দিয়ে কেটে কুটে বসিয়েছিল। একজন পাঞ্জাব থেকে বীজ এনেছিল, মানে পাঞ্জাব থেকে আলু এনেছিল প্রোডাকশন ভালোর জন্য। এখন দেখা গেল হয়তো সেই আলুর মধ্যেই না, এই যার নাম বলছি ফাইটোপথোরা ইনফেস্টান্স, এই ব্যাকটেরিয়ার ইনোকুলাম ছিল, ছিল মানে তার, সে ছিল, মানে তার হাইফি হোক মাইসেলিয়াম হোক, ছিল। এবার সে এখানে বসে বসে রিপ্রোডাকশনও করেছে মাঠে, অসুবিধাও হয়নি কিছু, যতদিনে জল হয়েছে। এবার যখনই জল হয়েছে, তখনই তো জল গোটা মাঠে একাকার। এবার বুঝতে পারছো যারা সাঁতার কাটতে পারে তারা কি রেটে সাঁতার কাটবে, আর এদের সংখ্যা তো প্রচুর হয়, প্রচুর। এবার যেদিন বৃষ্টি বললো সেদিন মাঠে জল থই থই করে গেল, আর গোটা মাঠে ছড়িয়ে গেল। এ, এবার যখনই জল ধরো শুকিয়ে গেল, দুদিন পর টেনে নিল, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু টু ফাস্ট গ্রো, ভুলে গেলে চলবে না।
এরা ফাঙ্গাই। ততক্ষণ এরা কিন্তু আলু 12টা বাজাতে শুরু করে দিয়েছে। তো জল শুকাতে, জল গাদা জল নিয়ে তো আলু তোলা যাবে না, মিনিমাম তো একটা লেভেলে জল শুকিয়ে আসতে হবে মাঠটা, তারপরে ততদিন দেখা গেল আলু সব পচে শেষ। বোঝা গেল? তো জলটা না হলে কিন্তু এই বিপদটা হতো না। আর এই বিপদটা ঘটিয়েছে যে, সে হলো এই জুসপোর। বোঝা গেল? একটু হালকা গল্প টল্প না দিয়ে রাখলে না মনে থাকবে না, শুধু ডেটা মনে থাকবে না, একটু গল্প টল্প বললে কিছুদিন মনে থাকবে। অ্যাপ্টানোস্পোরের লিস্টে কিন্তু প্রচুর নাম, প্রচুর নাম। তার মধ্যে খুব পপুলার যেগুলো সেগুলো নিয়ে কথা বলছি। কনিডিয়া, ওইডিয়া, ক্লামাইডোস্পোর, যাই আচ্ছা, এগুলোতে পরে বলছি। দেখো কনিডিয়া দেখবে, হ্যাঁ, যখন আমরা নেক্সট চ্যাপ্টার, সরি, যখন আমরা ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো না, তখন তোমরা দেখতে পাবে যে কনিডিয়া, ওইডিয়া, ক্লামাইডোস্পোর এরা সবাই আছে, এর সঙ্গে আরো গাদা আছে, যেমন কিছু দু একটা পড়েছো আগে, এন্ডোস্পোর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওই দলে ঢুকে যাবে। আবার দেখবে তখন ঢুকে যাচ্ছে অ্যাকাইনেট, অ্যালগিতে দেখতে পাবো সেই দলে ঢুকে যাবে। কারণ এরা সবাই অ্যাপ্লানোস্পোর, মানে এরা মুভ করতে পারে না, কোনো কিছুর সঙ্গে মুভ করবে, নিজে মুভ করতে পারে না। মানে জলের সঙ্গে তো ভেসে গেল, সেটা মুভ করতে পারে, কিন্তু এ সাঁতার কেটে যেতে পারবে না। বোঝা যাচ্ছে কি মানেটা বলছি? একটা একটা করে হোক। দেখো কনিডিয়া, কনিডিয়া কিরকম? ধরো তুমি রুটি কিনে আনলে, পাউরুটি, ঠিক আছে, দিয়ে এমন জায়গায় রেখেছো, খেতে ভুলে গেছো, দুদিন পর মনে পড়েছে, দেখলে ছাতা পড়ে গেছে। ছাতা পড়ার মানে আমরা মনে হয় বুঝি, তাই না? ওপরে, মানে ওটা কি ফাঙ্গাল হাইপি, প্রথমে সাদা রঙের থাকবে আর ক্রিম কালারের থাকবে, ক্রিমি কালারের থাকবে। হুম, ওই ঘরে থাকবে না এখানে আনবে, ওই ঘরে থাকবে না এখানে আনবে। আচ্ছা, এটা আমি মনে করছি, ঠিক আছে। তো প্রথমে ক্রিমি কালারের থাকবে, এবার তারপরেও না তোমার এত ব্যস্ততা দেখে আর ফেলারও সময় হয়নি, বেরিয়ে চলে গেছে, আবার 2 দিন ভুলে গেছে। তারপরে কি অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো কালো হয়ে গেছে। তো ওখান থেকে যদি এরকম করে ঝাড়ো না দুবার, দেখবে কালো রঙের সব পড়ছে। কি পড়ছে? পান দিয়ে। বোঝা গেল? লেদারের যত কিছু আছে তার 12টা কিভাবে বাজায় আমরা জানি ফাঙ্গাই। এই জুতো যদি পরে এসেছি, যদি বৃষ্টি পড়ে আর যদি ভিজে যায়, তারপর তাকে যদি প্রপার তাকে ট্রিটমেন্ট না করা হয়, মানে রং টং দিয়ে যদি ঘষে না দেওয়া হয়, তাহলে তার দফা রফা হয়ে যাবে। বেল্ট, পার্টস, ব্যাগ, লেদারের যা কিছু আছে, ফাঙ্গাই ওস্তাদ গ্রো করার জন্য বসে আছে। হ্যাঁ, আর ফাঙ্গাই স্পোর সব জায়গায় ছড়িয়ে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি না, সব জায়গায় ছড়িয়ে আছে। সুতরাং মানে আলাদা করে ভাবার কিছু নাই যে কোথা থেকে আসবে। বোঝা গেল? ফাঙ্গাই সেই অর্গানিজম যারা আমাদের মানে খাবার দাবার থেকে যাবতীয় জিনিসপত্র নষ্ট করার জন্য একবার হেডমাস্টার। মানে সেটা শুধু লেদারের ওই জিনিসপত্রগুলো নয়, ফল থেকে আরম্ভ করে ফল, সবজি, তরকারি, মানে যাবতীয় জিনিসপত্র নষ্ট করার জন্য এরাই আছে। মানে মানে সেখানে ব্যাকটেরিয়াও আছে, কিন্তু এরা আরো বেশি ওস্তাদ, মানে এরা আরো বেশি পারে। তুমি ছাতা কোথায় কোথায় পরে দেখো না একবার ভেবে। হ্যাঁ, ফল তুমি রাখো, কেটে রাখো, সবজি রাখো, দেখবে সব ছাতা পড়ে গেছে। তাই না? মানে সব জায়গায় ফাঙ্গাই গ্রো করছে। কোথায় কোথা থেকে এনে দিয়েছিলে তুমি, কোথা থেকে আনো নাই? তো ওরা সব জায়গায় দিয়েছে, ফ্রিজে রেখেছো তাতেও ছাতা পড়ে গেছে, মানে ফ্রিজের ভেতরেও আছে। বোঝা যাচ্ছে? আমরা দেখতে পাই না, মাইক্রোস্কোপিক এই স্পোর গুলো আছে। এবার ধরো এরকম ফাঙ্গাই, মাইসিলিয়াম, আর তো এরকম করে আঁকা যাবে না, 2 লাইনে ভেবে নেবে। হ্যাঁ, আমি 1 লাইনে দিচ্ছি, তুমি 2 লাইনে ভাববে, ঠিক আছে? এবার দেখা গেল এখান থেকে একটা হাইপি এভাবে ম্যাচিওর করেছে, এটা এর মধ্যে ভাববে, হ্যাঁ, একটা এইভাবে ম্যাচিওর করেছে বা মডিফাই করেছে, তুমি বলতে পারো এভাবে মডিফাই করেছে, দিয়ে এখান থেকে এই যে তুবড়ি যেমন হয় না, যেমন চারিদিকে অত আঁকার সময় নাই, হ্যাঁ, তুমি মনে মনে অত আঁকবে। বোঝা গেল? এই লাইনে, এই লাইনে, এই লাইনে তুমি এঁকে নাও মনে মনে। এটা যেহেতু কনিডিয়া ধারণ করে, সেজন্য একে বলা হয় কনিডিওফোর। কনিডিওফোর, ফোর মানে ধারণ করা। বোঝা গেল? জেনোফোর মনে পড়ে, ধারণ করা, জিন ধারণ করেছিল জেনোফোর, তো কনিডিয়া ধারণ করে, তাই কনিডিওফোর। আর এই প্রত্যেকটা এক একটা গোল, এটা হলো এক ধরনের রেণু, যার নাম কনিডিয়া। এক একজনই এক একটা মাইসিলে তৈরি করতে এনাফ। তার মানে এখান থেকে ঝরে পড়বে, উড়বে,
যেখানে যেখানে পড়বে সেখানে আবার নতুন করে গ্রো করবে। বুঝা গেল? তাহলে এই হলো কনিডিয়া। ওইডিয়া, ওইডিয়া কি? ওইডিয়া হলো, ধর এটা ফাঙ্গাল হাইফি, ওকে। এবার ওইডিয়া শুরু মানে শুরু হয় শেষ প্রান্ত থেকে, ভালো করে দেখবে। ধরো এই জায়গা কাটছে, এটা শেষের, এই হাইফিটার শেষ সেল এটা। এই শেষ সেলটাতে এটা ফুড স্টোর করলো, থিকনেস বাড়ালো, দিয়ে এটা দেহ থেকে ডিটাচ হয়ে গেল। ইচ্ছা করে ডিটাচ হয় না, যখন কন্ডিশন আনফেভারেবল আসে তখন ডিটাচ হয়। বুঝতে হবে সবারই কন্ডিশনে ফেভারেবল আর আনফেভারেবল আছে, মানে প্রতিকূল আর অনুকূল পরিবেশ। তো যতক্ষণ অনুকূল চলছিল ততক্ষণ তো আরামসে ফ্র্যাগমেন্টেশন, একদম আর কোনো কথা হবে না। ফ্র্যাগমেন্টেশন, শুধু ভাঙো আর রিপ্রোডাকশন, ভাঙো আর রিপ্রোডাকশন। তো যখন আনফেভারেবল কন্ডিশন চলে আসছে, মানে পরিবেশ পরিস্থিতি ভালো নয়, তখন এটা এসব তৈরি করে ফেলে। কিন্তু কনিডিয়া আর ক্লামাইডোস্পোরের মধ্যে বেসিক ডিফারেন্স হলো ক্লামাইডোস্পোর মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। আর ওইডিয়া হয় সবসময় কিন্তু এন্ড, টার্মিনাল এন্ডে। ওটা বেরিয়ে গেল, তারপর এটা হবে, এটা বেরিয়ে গেল, তারপর এটা হবে, বেরিয়ে গেল, তারপর এটা হবে। কিন্তু ক্লামাইডোস্পোর মাঝে মাঝে। বিশাল ডিপে ঢোকার দরকার নেই এসবের, ওই যেটুকু বলছি এটুকু বুঝবে, এটাই যথেষ্ট হয়ে গেল। ঠিক আছে? তাহলে কনিডিয়া, ওইডিয়া, ক্লামাইডোস্পোর এগুলো এদের পপুলার অ্যাপ্লানোস্পোরের দলে রয়েছে। আর যেগুলো রয়েছে সেটা হলো সেক্সচুয়াল স্পোর। এইখানটা একটু জটিলতা আছে, হ্যাঁ, এখানে একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে। কি বলছি? সেক্সচুয়াল স্পোর। কি বলছেন স্যার, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়াচ্ছেন আর স্পোরের নাম সেক্সুয়াল স্পোর? এই আবার কেমন কথা? হ্যাঁ, এখানেই কথা আছে। সেটা হলো যে এখানে তিন রকমের স্পোর আছে। একটা হলো জাইগোস্পোর, নামটা শুনে মনে হয় জাইগোমাইসিটিস এর কথা মনে পড়ছে। একটার নাম হলো অ্যাস্কোস্পোর, 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 তাহলে অ্যাস্কোমাইসিটিস এর কথা মনে পড়া উচিত। আর বেসিডিওস্পোর, তাহলে বেসিডিওমাইসিটিস এর কথা মনে পড়া উচিত। আমরা পড়ানোর শুরুতে বলেছিলাম, মনে আছে, যে এদের যখন ক্লাসিফাই করা হয়, যেমন আমরা সেল ওয়ালকে গুরুত্ব দিয়েছিলাম, তেমন আরেকটা জিনিস গুরুত্ব পাবে, আর সেটা হলো এদের স্পোর গুলো। জাইগোস্পোর জাইগোমাইসিটিস গ্রুপে, অ্যাস্কোস্পোর অ্যাস্কোমাইসিস গ্রুপে, বেসিডিওস্পোর বেসিডিওমাইসিটিস গ্রুপে। মানে এদের নিশ্চয় নির্দিষ্ট কিছু বিশেষত্ব আছে, আর সেই জন্য এদেরকে কথা বলা হচ্ছে। মানে এরা বেসিস অফ ক্লাসিফিকেশনে আছে, মানে যখন ফাঙ্গাইকে ক্লাসিফাই করা হচ্ছে তাদের বেসিসে এরা আছে। এরা, এদেরকে নিয়ে আলোচনা করার আগে আমাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে হবে, দিয়ে আমরা ক্লাসিফিকেশনে যখন ঢুকবো তখন এই তিনটে স্পোরকে নিয়ে কথা বলবো। এখনই না, এখনই বোঝানো যাবে না। এটাকে নিয়ে বোঝাতে গেলে, ঠিক হ্যাবিটেট যখন লিখেছিলাম দেখে বলেছিলাম না যে হ্যাবিটেট এখনই বোঝানো যাবে না, যখন মোড অফ নিউট্রিশন পড়াবো তখন হ্যাবিটেট বুঝে যাবে কোথায় থাকি এটা। তাহলে পচা গলা জায়গায় থাকলো না কারোর সঙ্গে থাকলো, এখানে একটা জিনিস বলা হয়নি। হ্যাঁ, সেটা হলো কপ্রোফিলাস ফাঙ্গাই। মোড অফ নিউট্রিশন আর একটা ছিল, সেটা হলো কপ্রোফিলাস ফাঙ্গাই, যারা বিভিন্ন রকমের, মানে মানে কাউরির কোনো অর্গানে কোনো অ্যানিমেলের পটিতে জন্মায়, ধর গোবরে জন্মেছে, কপ্রোফিলাস ফাঙ্গাই, কাউডাং ফাঙ্গাই বলা হয় ওদেরকে। ঠিক আছে? তো ঠিক আছে, মানে ওই গোবর ধরো যদি কিছুদিন থাকে না, তো সেখানে ছোট্ট ছোট্ট কাপের মতো স্ট্রাকচার দেখা যাবে। এগুলো অ্যাসকোবোলাস বলে একটা ফাঙ্গাইয়ের নাম, এরা অ্যাসকোমাইসিটিস গ্রুপের মেম্বার। ঠিক আছে? তো এরা যারা কাউ ডাং বা অন্যান্য ডাঙে জন্মায় আর কি, মানে পটিতে জন্মায় অন্যান্য প্রাণীর, তো তাদেরকে বলা হয় কপ্রোফিলাস ফাঙ্গাই। যেমন করে তুমি লাইকেন পড়ছো, যেমন করে মাইক্রোরাইজা পড়ছো, তেমন করে কপ্রোফিলাস ফাঙ্গাইয়ের নামও কিন্তু প্রথম দিকেই আসবে। তো সুতরাং সেই জায়গাগুলো একটু শুনে রাখা আর কি। কপ্রোফিলাস ফাঙ্গাই অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি বললাম, সেক্সুয়াল স্পোর যেগুলো, সেগুলো আমরা একটু পরে দেখছি। আমরা আগে রিপ্রোডাকশনের ব্যাপারটা দেখে নিই, শেষ করে নিই, তারপর ক্লাসিফিকেশনে গিয়ে যার যার ক্লাসিফিকেশন তার জায়গায় শেষ করে দেখাবো, তাহলে অনেক বেটার বুঝতে পারবে। ঠিক আছে? সেক্সুয়াল, দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, সেক্সুয়াল রিপ্রোডাকশনে যে সমস্ত টাইপ গুলো পাবে সেগুলো কোনো পরীক্ষায় আসার মতো বিষয় না। কিন্তু তাও আমি কথা মানে টার্ম গুলো একটু বলে দিচ্ছি, মানেগুলো একটু বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সেটা হলো, ধরো প্ল্যানোগ্যামেটিক কপুলেশন লেখা আছে, বাড়ি গেলেই বুঝতে পারবে, দেখতে পাবে প্ল্যানোগ্যামেটিক কপুলেশন লেখা আছে। সেখানে লেখা আছে আইসো প্ল্যানোগ্যামেটিক কপুলেশন, অ্যানাইসো প্ল্যানোগ্যামেটিক কপুলেশন, আরু প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। এগুলো কি মানে?
হ্যাঁ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর রুগ্যামি এর আগে পড়ে এসছো, সেম জিনিস, শুধু নাম চেঞ্জ হয়েছে। মানে ওই দিয়ে গণেশ আই নম, ওই দিয়ে সরস্বতী আই নম। হ্যাঁ, মানে আগেরটা এক আছে না, অবভিয়াসলি জানি হয়তো, আমি অত মন্ত্র ফন্ত্র জানি না, ঠিক আছে। তো এরকম বিষয় আর কি। হ্যাঁ, তো বলতে চাইছি আমরা যে ওই যে আইসোগামী, অ্যানাইসোগামী আর উগামী যা পড়েছিলে সেম জিনিস। আইসোগামীতে কি পড়েছিলে, যে দুটো গ্যামেট সেম টু সেম হবে, দুটো গ্যামেটই দুজনের কাছে মুভ করতে পারে, একজনকে প্লাস একজনকে মাইনাস দিয়ে ডিনোট করা, মানে মেল ফিমেল আছে কিন্তু সেই অর্থে দেখে বোঝা যাবে না। অ্যানাইসোগামীতে কি পড়েছিলে, যে একজন মুভ করতে পারে, এ বড় হয়, এও করতে পারে কিন্তু কম করে, এ বেশি যায়, এ কম যায়, হয়। আর এখানে একজন মুভ করতে পারে, একজন পারেই না, একজনের টোটাল দায়িত্ব আরেকজনের কাছে এসে রিপ্রোডাকশন মানে রিলেশন করা। এটা ছিল আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী, ওই একই জিনিস। আইসো প্ল্যানোগ্যামেটিক কপুলেশন, অ্যানাইসো প্ল্যানোগ্যামেটিক কপুলেশন আর উ প্ল্যানোগ্যামেটিক কপুলেশন, নামগুলো একটু আলাদা। ওই যে আর রয়েছে গ্যামেটেরিয়াল, গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট, সব বইয়ে পাবে, আমি লিখছি, এগুলো পরীক্ষায় আসবে না। গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট, হ্যাঁ সেটা কি, যখন ধরো একটা মেল গ্যামেট যাচ্ছে, এরকম টাইপের ধরো একটা মেল গ্যামেট যাচ্ছে, ফিমেল গ্যামেট কিন্তু প্রডিউস হয়নি, ওটা হাইফির মধ্যে আছে, মেল গ্যামেটটা ফিমেল গ্যামেটের মধ্যে টাচ করলো, সরি ফিমেল হাইফির মধ্যে টাচ করলো, দিয়ে ভেতরে ঢুকে গেল, হয়ে গেল, এটাকে বলা হবে প্ল্যানোগ্যামেটিক কপুলেশন। কি বললাম আরেকবার বলছি, ধরো এটা একটা ফাঙ্গাল হাইফি। হ্যাঁ, তো এই হাইফির মধ্যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস আছে, হাইফির মধ্যে নিউক্লিয়াস আছে। এবার এখানে এইটার গ্যামেট ফর্ম করেনি, একটা গ্যামেট ধরো জলে ভেসে ভেসে আসছিল, এবার এইটার সঙ্গে কন্ট্যাক্টে এলো, যে এর নিউক্লিয়াসটা একে ডোনেট করে দিল, দিয়ে এখানে ফার্টিলাইজেশন হয়ে গেল বা নিষেক হয়ে গেল। বোঝা গেল? এই ধরনের সব প্যাটার্ন আছে, একটাও ইম্পর্টেন্ট না, সুতরাং এসব ফালতু সময় নষ্ট করে লাভ নাই, যা পড়লে কাজ হবে সেগুলো দেখাই, সেগুলোতে কাজ আছে। বোঝা গেল? চলে যাবো আমরা ডাইরেক্টলি কোথায়, লাইফ সাইকেল প্যাটার্ন, জীবন চক্র। এটা একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ। একটা জীবন চক্র দেখলেই কিন্তু আমাদের কাছে ফাঙ্গাই সম্পর্কে অনেক ধ্যান ধারণা ক্লিয়ার হয়ে যাবে। শেষে একবার বলতে হবে যে এদেরকে পড়ছি কেন আমরা, এদের ইকোনমিক ইম্পর্টেন্স বললে বুঝতে পারবে যে কেন আমরা পড়ছি এদেরকে। নাহলে মনে হতে পারে কি সব স্যার ছাতার মাথা পড়াচ্ছেন, হ্যাঁ ব্যাঙের ছাতা, এ কি কোনো পড়ার বিষয় হলো? হ্যাঁ অবশ্যই পড়ার বিষয়, ঠিক আছে। আর পড়ার বিষয় তাহলে ইকোনমিক ইম্পর্টেন্স দেখতে হবে, তাহলে বুঝতে পারবো পড়ার বিষয় কেন রয়েছে। একটু ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ। ফাঙ্গাই একটি হ্যাপ্লয়েড অর্গানিজম, তাহলে বুঝতে কোনো অসুবিধা আছে? ফাঙ্গাই একটি হ্যাপ্লয়েড অর্গানিজম, মানে এদের দেহকোষ অ্যাকচুয়ালি হ্যাপ্লয়েড, ওয়ান সেট অফ ক্রোমোজোম আছে, আমরা ডিপ্লয়েড, টু সেট অফ ক্রোমোজোম আছে, 2n = 46 লিখি, 23 জোড়া ক্রোমোজোম আছে। বোঝা গেল? এটা হ্যাপ্লয়েড। এবার ধরো এটা ধরো একটা হাইফি, এবার হাইফির ক্ষেত্রে তো বোঝা যাবে না মেল না ফিমেল, সেই জন্য এদেরকে সবসময় এই প্লাস মাইনাস দিয়ে ডিনোট করা হয়, যেহেতু বোঝা যায় না মেল না ফিমেল। এবার ধরো এটা আরেকটা হাইফি, কালারটা আলাদা করলে ভালো হতো কিন্তু অত সময় নেই, সেই জন্য আমরা কালার একই রাখলাম, মনে মনে কালার আলাদা করা হবে না, ঠিক আছে। তো এই দুটোর যখন ফিউশন হয় না, এই দুটোর যখন মিলন হয় না, তখন কি রকম হয়, তখন সাপোজ একটাতে দেখাচ্ছি আমরা তাহলে বুঝতে পারবে। ধরো সাপোজ এটা একটা হাইফি, একবারই দেখে দিলে ভালো হতো, এটা একটা হাইফি, আর ধরো পাশে এটা একটা হাইফি, ওই দুটোকেই দেখাচ্ছে আর কি। এবার এর ক্ষেত্রে নিউক্লিয়াস, এর ক্ষেত্রে নিউক্লিয়াস, বুঝতে পারছো এবার কালার দুটো দেখে। এর মধ্যে ধরো মানে গ্যামেট, মানে এর মধ্যে ধরো এই দুটো হাইফির মধ্যে কনজুগেশন টিউব তৈরি হলো, কনজুগেশন টিউব তৈরি হলো, দিয়ে এর টোটাল মেটেরিয়াল, এই টোটাল মেটেরিয়াল একে দিয়ে দিল সেলটার, মানে নিউক্লিয়াস উইথ সাইটোপ্লাজম, সব দিয়ে দিল একে। মানে সেই অর্থে তুমি বুঝতে পারছো যে এই এর এই সেলটা ফাঁকা হয়ে গেল, তো হলো তো কি, গেল এসে গেল, কারণ এ তো এমনিতেই ফ্র্যাগমেন্টেশনে রিপ্রোডাকশন করতে পারতো, তোর একটা সেল যদি মরেই যায় তো ওর আর কি ক্ষতি হবে, ও তো ফ্র্যাগমেন্টেশন রিপ্রোডাকশন হয়ে গেল, কোনো চাপ নাই। এই এর কথা নিয়ে দুঃখ করো না, একে ভুলে যাও, তুমি এর কথাটা ভাবো এবার। প্রথম স্টেপে যেটা হয়, এবার ধরো সবকটাতেই কন্ট্যাক্ট করেছে, হ্যাঁ আমরা সবকটা দেখালাম না, সবকটাতেই কন্ট্যাক্ট করেছে। তো এতে যেটা হলো সেটা হলো যে এটাকে বলা হয় প্লাজমোগ্যামি।
এখানে সাইটোপ্লাজম ফিউজ করলো বাট নিউক্লিয়াস ফিউজ করলো না। কন্ডিশন হলো, এই মাইসিলিয়ামের কন্ডিশন হলো N+N, নট 2N। ভালো করে বুঝবে, হ্যাঁ, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে এটা। এটাকে বলা হয় ডাই ক্যারিওটাইজেশন পদ্ধতি। এই যে SETION যখন লেখা থাকবে না, সব পদ্ধতির নাম। দুটো ক্যারিয়ন আছে, মানে নিউক্লিয়াস আছে, সেই জন্য ডাই ক্যারিওটাইজেশন প্রসেসের নাম। এটা ডাইক্যারিওটিক স্টেজ। দুটো নিউক্লিয়াস আছে, দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, পাশাপাশি আছে, ফিউজ করেনি, শুধু সাইটোপ্লাজম ফিউজ করেছে, সেই জন্য আমরা লিখেছি প্লাজমোগ্যামি। সেই জন্য লিখেছি প্লাজমোগ্যামি, নট ক্যারিওগ্যামি। ক্যারিয়নের মিলন হয়নি, সাইটোপ্লাজমের মিলন হয়েছে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা এখন ডাইক্যারিওটিক ফাঙ্গাই, ডাইক্যারিওটিক হাইফি বলতে পারি, বলতে পারি ডাইক্যারিওটিক হাইফি। মানে সেই অর্থে এটা হলো মোনোক্যারিওটিক হাইফি। এই যে হাইফি গুলো দেখা যাচ্ছিল, যেটাকে আমরা বডি বলতে চাইছি অ্যাকচুয়ালি, মানে যেটা অর্গানিজম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মোনোক্যারিওটিক হাইফি, যেটা সেই দিন রাতে ছিল, মানে আগের দিন সন্ধ্যাবেলায় ছিল। এখনো হয়নি, এখনো বাকি আছে, দেখো না, একটু ভালো করে দেখো, আগে সবটা শুনে নাও তাহলে বুঝতে পারবে। এরপর এইটার না প্রচুর পরিমাণে ফ্র্যাগমেন্টেশন হয়, মানে ডাইক্যারিওটাইজেশনের। দেখো এখানে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে গেল, ভালো করে ভেবে দেখো, এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হয়ে গেল। বুঝবে, দেখো আপার ক্লাসের অর্গানিজম না, লোয়ার ক্লাসের অর্গানিজম বেশি একটু হিজিবিজি লাগবে। কি কোথায় কি করছে কে জানে বাবা, কিছু বুঝতে পারছি না। দু ধরনের হাইফি দেখা যায়, একটা হলো মোনোক্যারিওটিক হাইফি, একটা হলো ডাইক্যারিওটিক হাইফি। এটা ছিল মোনোক্যারিওটিক হাইফি, মানে একটা করে ক্যারিয়ন, মানে নিউক্লিয়াস। এখানে দেখো দুটো করে নিউক্লিয়াস আছে, তো দুটো করে নিউক্লিয়াস ফিউজ করে নেই, সেই জন্য আমরা শুধুমাত্র সাইটোপ্লাজমের ফিউশনের জন্য প্লাজমোগ্রামে লিখেছি, ক্যারিওগ্রামে লিখিনি। এরপরে এই হাইফিটা না আচ্ছা করে ডিভিশন করে নিল, মানে ফ্র্যাগমেন্টেশন করে নিল, ঠিক আছে, দিয়ে এখানে একটা স্ট্রাকচার এঁকে দিচ্ছি, যেটাই আমাদের কাছে পপুলার। যে কোনো একটা স্ট্রাকচার আমরা দিচ্ছি, আমরা গিল ফাঙ্গাইকে দিচ্ছি, মানে ওই বেসিডিওমাইসিটিস গ্রুপের যারা, মানে যাদেরকে মাশরুম বলে চিনি, তাদেরই ধরে দিলাম। যে কোনো হাইফির ক্ষেত্রে, যে কোনো ফাঙ্গাইয়ের ক্ষেত্রে একই কথা। এটা বলা হয় এদের ফ্রুট বডি। ফ্রুট বডি মানে যেটাকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি। সবাইকে তো আর খাবার হিসেবে গ্রহণ করা যায়, কাউকে খেলে আমি মরে যাবো, ঠিক আছে, ম্যাক্সিমামই মরে যাব। অ্যাগারিকাস বায়োস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এরকমের দু চারটে ফাঙ্গাইকে আমরা খেতে পাই, এডিবল ফাঙ্গাই। এরা আবারও একই কথা, যদি পড়তো তাহলে মনে রাখতো তো নামগুলো খুব ভালো করে। অ্যাগারিকাস বায়োস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এরা হলো এডিবল ফাঙ্গাই এর উদাহরণ। মাশরুম, গোটা ইন্ডাস্ট্রি মাশরুমের যা ব্যাপার সব দাঁড়িয়ে আছে, মানে মাশরুম ব্যাপারটা এখান থেকে। একটা মাশরুমের স্যুপ যদি একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে নাও, দেখবে 500 টাকা দাম নিয়েছে। একটা এক বাটি স্যুপ দেবে মাশরুমে, 500 টাকা দেবে। বুঝতে পারছো, হাইলি প্রোটিনেসিয়াস একটি খাবার। অনেকে খায় না, সেটা আলাদা কথা, কিন্তু হাইলি প্রোটিনেসিয়াস খাবার। যারা অ্যানিম্যাল প্রোটিনকে পছন্দ করে না, যারা মাংস ডিম এসব খেতে পছন্দ করে না, তাদের ক্ষেত্রে ডাল সয়াবিন ছেড়ে আর একটাই অপশন আছে, মাশরুম প্রোটিনে। বোঝা গেল? এবার কাজের কথায় এসো। এই যে বডিটা, বুঝতে অসুবিধা হবে, আমি আগে থেকেই বলছি বুঝতে অসুবিধা হবে। এই যে বডিটা, এই বডিটা টোটালি তৈরি হয়েছে এই ধরনের মাইসেলিয়াম দিয়ে। এবার মাইসেলিয়াম কি তুমি যদি এখনো না বুঝে থাকো, তাহলে আমার আর কিছু করার নেই, আমি হাত ধরে দেবো এবার। ওই যে হিজিবিজি সুতোর মতো যা দেখেছিলে, এই গোটা বডিটা ওর দিয়ে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ আছে এরকম দ্বিতীয় বডিটা তৈরি করেছে। তাহলে এইটাকে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি আমরা লাইফ সাইকেল যারা দেখছি না, এটা বেসিডিওমাইসিস গ্রুপের লাইফ সাইকেল দেখছি, কারণ এটা টিপিক্যাল, আদর্শ। এটাকে দেখলে সব ভালো করে বোঝা যায়। সেই জন্য কোনোদিন এই যে ধরো মাশরুম, মাশরুমকে উল্টে কোনোদিন দেখেছো? এদেরকে বলা হয় গিল ফাঙ্গাই। মানে মাছের যেমন ফুলকা থাকে, তেমন দেখেছো নিশ্চয়ই মাশরুমকে উল্টে দিয়ে খাও আর না খাও, দেখতে কি অসুবিধা? ব্যাঙের ছাতাতেও দেখা যায়, এরকম করে উল্টে দিলে দেখা যাবে মাছের যেমন ফুলকা হয়, সেরকম এরকম করে ফুলকার মতো করে সব জাল, মানে এরকম করে আছে। না দেখলে আমার কিছু করার নেই। ভালো করে বুঝে পারে, ওই যে টোটাল গিল রয়েছে না, ওই একটা গিলকে আমরা কেটেছি, দিয়ে মাইক্রোস্কোপে তারা নিয়ে এসেছি। একটা গিলের আমরা সেকশনাল ভিউ করেছি, ব্লেড দিয়ে সেকশন করেছি, দিয়ে মাইক্রোস্কোপে তারা নিয়ে এসেছি। তাহলে কেমন হতে পারে আইডিয়া থাকতে হবে।
তখন এটা একটা গিল, ধরো এই ভেতর দিকে ঢুকলো, ভালো করে দেখো, আবার বেরোলো, আবার ঢুকলো ভেতর দিকে, বুঝতে পারছো কি কিছু? তাহলে এটা হলো সেই গিলগুলো যেগুলো বলছিলাম এরকম করে মাছের ফুলকার মতো করে রয়েছে, সেই গিলগুলো এখানে বার করেছি, মানে যেটা এর উল্টো দিকে ছিল, এরকমই কোন একটা জায়গা সেকশন করে এখানে জুম করা হয়েছে। বোঝা গেছে? না বোঝা পর্যন্ত কিন্তু ছাড়বো না। বোঝা গেছে এটা? ব্যাস। এবার এর ভেতরে কি আছে? হাইফে আছে, মাইসিলিয়াম আছে। তাহলে এর ভেতরে এই হিজিবিজি হিজিবিজি করে ভর্তি করে দাও। ওইটাতে করবো না, ওইটাতে আমি দেখাবো, ওভারটা দেখো। মানে বলতে চাইছি মাইসিলিয়াম দিয়ে ভরা আছে, এটা দিয়ে তো স্ট্রাকচার তৈরি হয়েছে, ফ্রুট বডিতে তৈরি হয়েছে গোটা এটা দিয়ে। এবার এখানটা দেখো, এখানটা আমি একটাকেই দেখাবো যাতে আমি বুঝতে সুবিধা হয়। এবার ধরো এটা একটা হাইফিটা, এটা হাইফিটা একটু বড় করে দেখাচ্ছি এবার। ধরো এই ছিল এরকম 2n, সরি মানে n+n, এই ছিল n+n, এই ছিল n+n, বুঝতে পারলে? ওটা তার এরকম হিজিবিজি করে নষ্ট করলাম না, আমি দেখাতে চাইলাম এরকম আছে কিন্তু এরকম ভেতরে। এইবার হবে ক্যারিওকেমি, মানে n+n ফিউজ করে হয়ে যাবে 2n। তাহলে আগে প্লাজমোগ্যামি হলো, তারপরে ফ্রুট বডি তৈরি হলো সেই ডাইক্যারিওটিক হাইফি দিয়ে, দিয়ে সেটা থেকে এবার তৈরি, মানে সেটা এবার প্রত্যেকটা হাইফি মানে প্রত্যেকটা যে সেল তাতে হয়ে গেল ক্যারিওকেমি। মানে যেগুলো আমরা দুটো করে ডট দিয়েছিলাম সেটাতে এখন একটা করে ডট দেবো, দরকার হলে আমরা জুম করে দিচ্ছি এবার, একটাকেই দিয়ে দেখাচ্ছি নাহলে খুব ঝামেলা হবে। একটাকেই দেখাচ্ছি আর একটাই মাত্র ডট দিলাম, মানে ওটা 2n, বাকি সব মুছে দিচ্ছি। ওকে, বডি কি আছে? বডি আছে হ্যাপ্লয়েড, এখন যা তৈরি হয়েছে তা ডিপ্লয়েড। মানে বুঝতেই পারছি এবার একটা মিওসিস করা লাগে, না হলে 2n থেকে n আসবে, n আসবে না। এবার হবে সেই স্পোর, যে স্পোরটা আমরা ওখানে লিখেছিলাম না, সেক্সুয়াল স্পোর, যে বেসিডিও স্পোর লিখেছিলাম, আর আমরা এখানে বলছিলাম বেসিডিওমাইসিটিস গ্রুপ দেখাচ্ছি, বেসিডিও স্পোর তৈরি হবে। দেখো এই যে 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 হাইফির যে একটা সেল, একটা সেলকে তো দেখাচ্ছি জাস্ট, এই একটা সেল থেকে এখানে, 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 এখানে এরকম চারটে স্পোর জেনারেট করবে। তুমি যদি ভালো করে দেখতে চাও তাহলে আমাকে গোটাটা মুছে দেখাতে হবে। হ্যাঁ, মানে জাস্ট এরকমের একটি স্ট্রাকচার, যার যার একটা করে ছোট্ট মতো এরকম করে চারটে, যে এখানে একটা স্পোর, এখানে একটা স্পোর, এখানে একটা স্পোর, এখানে একটা স্পোর, এই চারজনই হলো হ্যাপ্লয়েড বেসিডিওস্পোর, বেসিডিওস্পোর। আর যেটা থেকে জামিনেট করে হয়েছে এই হ্যাপ্লয়েড হাইফি। গল্প শেষ। লাইফ সাইকেল প্যাটার্ন, এটা বেসিডিওমাইসিস গ্রুপের লাইফ সাইকেল প্যাটার্ন। সবাই যে এক করবে তা না, এটা টিপিক্যাল। বোঝা গেল কি? তাহলে এখানে প্রথম, এবার তুমি কোথায় দেখেছো? দেখো তুমি এটা দেখতে পাও, এটা সকালবেলায় তুমি এইটা দিয়েই রাতের বেলার এরই স্মলার ভার্সনটাকে দেখেছিলে, মানে এইটা দিয়ে তৈরি হয়েছে তার ছোট্ট গোলটা তুমি রাত্রে, তার আগের দিন সন্ধ্যাবেলা দেখেছিলে খড়ের পালুয়ে রয়েছে, আর সেটা তারপর দিন সকালে গ্রো করে এটা। বোঝা গেল? তুমি অ্যাকচুয়ালি এটা দেখতেই পাওনি মাইক্রোস্কোপিক, এটা ওই খড়ের গাদায় আছে সব, দেখতে পাওনি মাইক্রোস্কোপিক। তুমি এর পরে তুমি দেখেছিলে এটা, এটাও দেখতে পাওনি, এটা দিয়ে তৈরি ফ্রুট বডিটা দেখেছিলে ছোট অবস্থায়, সেটা বড় অবস্থায়। এবার সেটা তোমার অজান্তেই কিন্তু অ্যাকচুয়ালি ক্যারিওকেমি করেছে, কারণ তুমি যদি এটা এডিবেলও হয় তাতেও তোমার তো ভাববার কিছু নাই। ও তো সবাই, সবাই তো এডিবেল হয়ে যাবে না, মানে সবাইকে তো খেয়ে নেবে তাই হয় মানুষ, কেউ না কেউ তো ছুটবে না, মানে কেউ না কেউ তো বাদ পড়েই যাবে না। তো রিপ্রোডাকশন নিয়ে কোনো চাপ নাই যে সব কটা খেয়ে ফেললাম তাহলে রিপ্রোডাকশন কি করবে, ওটা তোমার চিন্তা ভাবনা না, ওটা ফাঙ্গাসের চিন্তা ভাবনা, যে সে রিপ্রোডাকশন কি করে করবে, মানুষ কটা খেয়েছে আর কটা রিপ্রোডাকশন করবে। তো সেখান থেকে এটা জুম ইন করা হয়েছে, আর সেটাই দেখানো হলো এখানে বেসিডিও স্পোর আকাশে বাতাসে ছড়িয়ে আছে, ঠিক কোথাও না কোথাও গিয়ে এরকম খড়ের গাদায় এখানে ওখানে পড়বে, ওখান থেকে আবারও পুরো পড়ে যাবে, তো তুমি আটকে রাখতে পারবে না। বোঝা গেল? এবার বেসিডিও স্পোর, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে তৈরি হওয়া এটি অ্যাসেক্সুয়াল স্পোর, কারণ রেণু হলো যৌন, সরি অযৌন জননের একক, আর গ্যামেট হলো যৌন জননের একক। তো তোমার ভুলে গেলে চলবে না, স্পোর তুমি বলতে পারো না কখনো যে যৌন জননের মানে আহ, ফলে তৈরি হয়েছে বলতে পারো। মানে আবারও বলছি,
এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে তৈরি হওয়া একটি অ্যাসেক্সুয়াল স্পোর। সেই জন্য আমরা অ্যাসেক্সুয়াল স্পোরের দলেই তাদের নাম লিখেছিলাম, বেসিডিও স্পোর। তাহলে একসঙ্গে আমাদের লাইফ সাইকেলও পড়ানো হলো, আর একসঙ্গে আমরা বেসিডিও স্পোরকেও বুঝিয়ে দিলাম। এবার মুছবো আর তারপরে কাজটা করবো অ্যাসকোস্পোর কিভাবে হয়। বেশি মুছবো না, দেখো কিছু জায়গাটা মুছে দেবো, দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করবো, তাহলে খুব সুবিধা হবে। এখানে মুছে দিলাম, বাকি তুমি মিলিয়ে নেবে নিজের মনে মনে। ধরো জাইগোমাইসিটিস গ্রুপ, তারা কি করে, তাদের ব্যাপার আবার আলাদা। ধরো এটা একটা হাইফি, ওদের তো আবার ইয়েগুলো নেই, ওই সেপ্টাম গুলো নেই। তাহলে এখানে আর একটা আমরা হাইফি আনলাম, একটু দূরে আনলাম, একটা হাইফি আনলাম, ঠিক আছে। এবার এদের মধ্যে টিউব তৈরি হবে, কিন্তু সেই টিউবটার বিশেষত্ব হলো একটা কালি দেখাচ্ছে, হ্যাঁ, ও কেউ কাউকে দেবে না, মাঝখানে একটা জায়গায় জড়ো করবে। মানে এরও যত কন্টেন্ট এলো আছে সেটা এখানে দিয়ে দিল, এরও যত কন্টেন্ট আছে এখানে দিল। একটা করে নিউক্লিয়াস দিয়ে যদি আমরা ভাবি, তুমি একাধিক জায়গায় দেখাও বারবার, কোনো অসুবিধা নেই। তাহলে এ একটা নিউক্লিয়াস উইথ সাইটোপ্লাজম ডোনেট করলো, আরো একটা নিউক্লিয়াস উইথ সাইটোপ্লাজম ডোনেট করলো, হলো। তাহলে এখানে ফিউজ করবে, কি তৈরি হবে, জাইগোট। জাইগোমাইসেটিস, বুঝতে পারছো কি কারণের জন্য এসছে নামটা, জাইগোট তৈরি করলো, এন প্লাস এন ফিউজ করে জাইগোট তৈরি হয়ে গেল। এইবার এই স্ট্রাকচারটা কিন্তু ব্লক, হ্যাঁ, এই স্ট্রাকচারটার মধ্যে মিওসিস ডিভিশন তারপরে মাইটোসিস করে করে প্রচুর স্পোর প্রোডাকশন করলো, দিয়ে এখান থেকে রিলিজ করলো জাইগোস্পোর। বাকি গল্প এখান থেকে এখানে ঢুকিয়ে দাও, বোঝা গেল। দেন অ্যাসকোস্পোর, অ্যাসকোস্পোরে কি হলো, তা জাইগোস্পোরে সেইভাবে ফ্রুট বডি পাবে না, যেমন জলজান্ত গোদা গোদা ছাতার মতো দেখতে পাচ্ছিলে, এরকম পাবে না, সবার তো একরকম নয় ব্যাপারগুলো। তাহলে অ্যাসকোমাইসিটিস গ্রুপ কি করলো, দেখো অ্যাসকোমাইসিটিস গ্রুপ কি করলো, এই ধরো ফাঙ্গাল হাইফি, হ্যাঁ, এই ধরো ফাঙ্গাল হাইফি। এবার এই ফাঙ্গাল হাইফির ওই আগে ডাইক্যারিওটাইজেশন এসব হলো, হ্যাঁ, দিয়ে একটাকে আমরা একটু ম্যাচিওর, একটা হাইফিকে আমরা একটু বড় করে দেখাচ্ছি, মডিফাই করেছি, এটাকে বলা হয় অ্যাসকোকার্প। এর আগে কি কি হয়েছে আমি বলে দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাসকোকার্প। এর আগে কি কি হয়েছে, ওই ডাইক্যারিওটাইজেশন পর্যন্ত হয়ে গেছে, যা দেখানো হয়েছে। তার মানে এর মধ্যে এখন আছে একটা 2n নিউক্লিয়াস, কোনো অসুবিধা, হ্যাঁ, মানে n+n, মানে ক্যারিওগামি হয়ে গেছে, ক্যারিওগামি হয়ে গেছে, মানে ডাইক্যারিওটাইজেশন ছিল এখানে, মানে ডাইক্যারিওটিক হাইফি ছিল। এবার যেটা মডিফাই করলো সেটার ক্ষেত্রে ক্যারিওগামি কমপ্লিট হয়েছে, মানে n+n 2n হয়ে গেছে। এদের ফুড বডি সেইভাবে হয় না, হ্যাঁ ফুড বডি হয়, এই যে গোবরের মধ্যে দেখলে অ্যাসকোবোলাস, এই যে ফ্রুট বডি, মানে এটা তৈরি হয়েছে ডাইক্যারিওটিক হাইফি দিয়ে, তার ভিতরে এই জিনিসটা হচ্ছে। বোঝা ঝামেলা আছে, হ্যাঁ ঝামেলা আছে কেন, কারণ তোমার তো চোখের সামনে কিছু নেই, মানে সেই অর্থে অ্যাসকোবোলাস তুমি দেখোই নাই। আর আমি যে কাপ সেপে দেখাচ্ছি, তুমি যদি একটা কাপের মতো ভেবে বসে থাকো তাহলে আমার তো মুশকিলের ব্যাপার। মানে এই যে এরকম ছোট, এরকম এরকম ছোট্ট মতো, কিন্তু স্ট্রাকচার কাপের মতোই, হ্যাঁ, এরকম দেখতে। এবার এর গায়ে যত হাইফি আছে সেটা হলো n+n এর হাইফি, বোঝা গেল। আর তার মধ্যেই কিছু কিছু জায়গায় এরকম তৈরি করেছে, যারা ফিউজ করে, সবাইকে ফিউজ করার দরকার নেই, কিছু কিছু জন ফিউজ করবে এরকম করে, দিয়ে তৈরি হয়েছে 2n নিউক্লিয়াস। ওকে, এবার এর একটা মিওসিস হবে প্রথমে, তার মানে 4টে n হয়ে গেল, আর তারপর আর একটা মাইটোসিস হবে, মানে 8টা। কি বললাম বুঝতে পারলে, একটা 2n এর প্রথম মিওসিস হবে, তাহলে 4টে হলো, তারপর সবারই একবার মাইটোসিস হবে, মানে 8টা হয়ে গেল, ডাবল হলো, তাহলে 8টা স্পোর তৈরি হলো। আর সেই অর্থে 1 2 3 4 5 6 7 8, 8টা স্পোর, অ্যাসকোস্পোর। পার্টি বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর গল্প একই জায়গায়, বোঝা গেল। এবার হ্যাঁ একটা ব্যতিক্রমী ব্যাপার আছে, এখানে 8টার জায়গায় 4টেও থাকে কাউরি কাউরি, মানে মিওসিসটা হওয়ার পর আর কিছু হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিওসিস হওয়ার পর একটা মাইটোসিস হয়, দিয়ে 8টা হয়, বোঝা গেল। ব্যাস, 3টে গ্রুপ, 3টে গ্রুপের ক্ষেত্রেই আমরা কিন্তু তাদের লাইফ সাইকেল প্যাটার্নও দেখালাম, আর তাদের ক্ষেত্রে স্পোরও দেখালাম। এই 3টে গ্রুপে নতুন করে কিছু পড়ার নেই, যা পড়ার আছে এনসিআরটি থেকে পড়ার আছে, পড়ার আছে এনসিআরটি থেকে পড়ার আছে, এখন কিছু পড়ার নেই, বোঝা গেল। এই গ্রুপ সম্পর্কে যা 2 4টে বিষয় সে পড়া আছে। দেখো আবারও বলছি,
ফাইকোমাইসেটিস যা পড়েছি, অ্যাস্কোমাইসেটিস, ব্যাসিডিওমাইসেটিস। যে সমস্ত এডিবল ফাঙ্গাই আছে তারা সবাই বেসিডিওমাইসেটিস গ্রুপের ফাঙ্গাই। ঠিক আছে, বাকি দুটো গ্রুপের ফাঙ্গাইদের কেউ এডিবল নাই, খাওয়া যায় না। হ্যাঁ তুমি বলতে পারো ইস্ট আছে আবার বেকিং পাউডার হিসেবে ইউজ করা। এরপর আর একটা গ্রুপ বাদ যাচ্ছে, তার নাম ডিউটেরোমাইসেটিস। ডিউটেরোমাইসেটিস কে ডাস্টবিন ফাঙ্গাই বলা হয়, বলে দিয়েছি। ডিউটেরোমাইসেটিস গ্রুপ সম্পর্কে বলতে গেলে লিখতে হয় প্যারাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে প্যারাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এই কথাগুলো শুধু শুনে রাখবে তাহলেই হবে। মানে ডিউটেরোমাইসেটিস সম্পর্কে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এক, প্যারাসেক্সুয়াল রিপ্রোডাকশন। 2 নম্বর, ফাঙ্গাই ইমপারফেক্টি, মানে ইমপারফেক্ট ফাঙ্গাই। আর একটা বলেছি ডাস্টবিন ফাঙ্গাই। আর যত রকমের বড় বড় রোগ সব এই গ্রুপ থেকে হয়, যাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কোন গ্রুপে যাবে। কেন বলা হয় দেখো একবার, দেখো এদেরকে ক্লাসিফাই করা যায়নি, সেই অর্থে 3টে গ্রুপে ঢোকানো যায়নি। তার মেজর কারণ হলো এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্যাটার্নই বোঝা যাচ্ছে না। মেডিকেলের পাশাপাশি প্যারামেডিক্যাল পড়ানো হয়। প্যারা শব্দের অর্থ হলো হাফ, হাফ মেডিকেল, প্যারামেডিক্যাল। তাহলে এখানে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, এখানে দেখা যায় প্যারাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো একটা বিষয় দেখা যায়, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। তোমাকে শুধু কাজ হলো প্যারাসেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় দেখা যায়, কারণ তোমার তো সেমিস্টার, বোঝা গেল? তোমার জায়গাটা বুঝে রাখতে হবে। আমার তো বেশি ভেতরে ঢুকলাম নাই, আমার তো প্যারাসেক্সুয়াল রিপ্রোডাকশন ডিউটোমাইসিস, ব্যাস গল্প শেষ। কিন্তু একটা জিনিস নিশ্চয়ই জানো, যত এমসিকিউ তত খুঁটিয়ে পড়ার অপশন, হ্যাঁ মানে তত খুঁটিয়ে পড়া লাগে, তাহলে কিন্তু এমসিকিউ হবে না। আর সেই জন্য কোনো ব্যাংক দিচ্ছি না, আমি প্রথমে দিয়েছিলাম, তারপরে কোশ্চেন ব্যাংক কিছু দিচ্ছি না আপাতত। আগে পরীক্ষা হবে তারপরে পরে কোশ্চেন ব্যাংক দেবো, নাহলে সব টুকি মেরে দেবে। ফাঙ্গাই ইমপারফেক্টি, একটা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা গেলে তাকে পারফেক্ট ফাঙ্গাই বলা যাবে। যেহেতু কোনো ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, সেই জন্য একে নাম দেওয়া হয়েছে ফাঙ্গাই ইমপারফেক্টি। সবাইকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে দেওয়া হয়, প্রথম থেকে শুনছি ডাস্টবিন ফাঙ্গাই। আর এই গ্রুপের মেম্বাররা সবচেয়ে বড় বড় রোগ তৈরি করে বিভিন্ন জায়গায়, তো এটাকেও একটু মাথায় রাখতে হবে। যত রকমের স্কিন ডিজিজ সব এই গ্রুপ থেকে হয়, আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে স্কিন ডিজিজ সব এই গ্রুপ থেকে হয়। ঠিক আছে, তো ডার্মাটাইটিস, টাইটিস বা জাইটিস মানে ঘা, মেনিনজাইটিস, হেপাটাইটিস, ঠিক আছে, প্যানক্রিয়াটাইটিস মানে টাইটিস বা জাইটিস মানে হলো ঘা। তো এখানে যত রকমের ডার্মাটাইটিস মানে ডার্মিসে ঘা মানে ত্বকে ঘা, হ্যাঁ মানে যত রকমের স্কিন সংক্রান্ত প্রবলেম রয়েছে না, সব এই ডিউটোমাইসিস গ্রুপের মেম্বাররা আছে, তার জন্য দায়ী। ঠিক আছে, তো সেই অর্থে ডেঞ্জারাস গ্রুপ এটা, তাদেরকে ঠিকঠাক আইডেন্টিফাই করা যায়নি। হলো, আর একটি বিষয় বাকি, সেটা হলো ইকোনমিক ইম্পর্টেন্স। রোগ তো অনেক বুঝলাম, মানে অনেক জায়গায় দেখছি শুধু রোগ আর রোগ, রোগ আর রোগ, খাওয়া বাদ দিয়ে তো সবই রোগই বললেন। রোগ করে বিভিন্ন জায়গায়, রোগের কিছুই বলা হয়নি এখনো। মানে এই যে আলু পটল বেগুন থেকে আরম্ভ করে মানে কলা মূলো আপেল সব নষ্ট করে, মানে নষ্টের দিক দিয়ে তো এক্সপার্ট, সব জায়গায় নষ্ট করতে সব এক্সপার্ট। কিন্তু এদের ছাড়া জীবনই চলবে না, এদের ছাড়া জীবনই চলবে না আমাদের। কেন? ফার্স্ট, অ্যালকোহল প্রোডাকশন। গোটা বিওর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে এদের উপর ভরসা করে আর ব্যাকটেরিয়ার উপর ভরসা করে। সুতরাং ফার্মেন্টেশন বা সন্ধান, যখন তুমি আখের রস খাচ্ছ, ওটা সেই অর্থে যখন নিংড়ে নিল রস, ওই রসটাকে একদিন রেখে দাও, গেঁজে যাবে, মানে ফার্মেন্টেশন হবে, সন্ধান হবে, আর সেটা অ্যালকোহল প্রোডাকশন হবে, যেটা ঠিক আমরা তালের রসে খেজুরের রসে পাই। যখন তালের রসটা যখন টাটকা টাটকা পেরে আনা হচ্ছে, সেই অর্থে কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু যখনই সেটা বাসি করে পারা হবে না, মানে তখনই সেটা কিন্তু নেশা হবে এবার, হ্যাঁ তারই হয়ে যাবে তখন, সেটা তালের রস থাকবে না, সেটা হয়ে যাবে তারই, মানে যেটা ওয়ান টাইপ অফ মানে অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহল আছে। ওকে, ঠিক আছে, তাহলে হলো, তাহলে অ্যালকোহল ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে মোটামুটি এদের উপর বেশ করে, বুঝতে পারছো? মানে আমাদের তো শিল্পই ওই একটাই বেঁচে আছে, ঠিক আছে, মদ্য শিল্প, পাউচ বিক্রি করেই যা আছে সরকারের টাকা পয়সা, হ্যাঁ। তো সেই শিল্পের জন্য এরা, মানে বুঝতে পারছো কেন পড়তে হবে এদেরকে, আরো ভালো করে করতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের আরো ভালো করে করতে হবে, জানতে হবে কিভাবে অ্যালকোহল প্রোডাকশন করে না। ঠিক আছে, তাহলে তাহলে ভাত পচিয়ে হোক, চিড়ে পচিয়ে হোক, আঙুর পচিয়ে, সবাইকে পচিয়ে হয় না, আঙ্গুর থেকেই হোক বা আপেল থেকেই হোক, মানে সেটা রাম ভদকা উইস্কি হোক বা ওয়াইন হোক, যাই হয়,
সবই সবেতেই এদের গুরুত্ব আছে। তো এদের ছাড়া বিওয়ারি ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থাকবে না। বোঝা গেল কতটা ইম্পর্টেন্ট, বুঝে নাও এবার। 2 নম্বর, বেকিং ইন্ডাস্ট্রি গোটাটাই দাঁড়িয়ে আছে এদের উপর, কারণ এদের ছাড়া বেক করাই সম্ভব নয়। আর যত রকমের বেকড পাও, মানে রুটি, পাউরুটি, বিস্কিট থেকে আরম্ভ করে পিৎজা, বার্গার, যত যত কিছু পাও, সব সব ভরসা এদের, এরা ছাড়া হবে না। ইভেন ইডলি, ধোসা, সাম্বার, যা যা পাও সব সবেতেই এরা আছে। যত রকমের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, যত রকমের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, সবেতেই এদের ভূমিকা আছে। বুঝতে পারছো? এছাড়াও মাইক্রোরাইজা, যাদের এগ্রিকালচারাল জায়গায় রিলেশনশিপ থাকার জন্য প্রচুর ফেসিলিটি পায়, বিভিন্ন রকমের উদ্ভিদের ক্ষেত্রে হেল্প করে। এদের কাছ থেকেই প্রথম সেই ওয়ান্ডার মেডিসিন আবিষ্কার হয়েছিল। পেনিসিলিয়াম নোটেডাম থেকে পেনিসিলিন আবিষ্কার হয়েছিল। অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের অন্যতম জায়গা এরা। বিভিন্ন ধরনের মেডিসিন এখান থেকে তৈরি হয়, বিভিন্ন ধরনের ভিটামিন এদের থেকে তৈরি হয়। তো গুরুত্ব বলতে লাগলে শেষ হবে না, তখন মনে হবে যে না, ছাতা মাথা কিছু পড়িনি, সত্যি কাজের জিনিস পড়া হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি এদের উপর দাঁড়িয়ে আছে বেশ করে, তো এদেরকে পড়া লাগে, নাহলে হবে কি করে এগুলো? বোঝা গেলো কি বললাম? এরকম প্রচুর ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে এই গ্রুপের, সেই জন্যই প্রত্যেকটা গ্রুপকে আমরা ধরে ধরে পড়বো, শেষে ইকোনমিক ইম্পর্টেন্স দেখবো, তাহলে বুঝতে পারবো কেন পড়ছি এই গ্রুপকে। বোঝা গেল? এই মোটামুটি ছোট করে, হ্যাঁ, মানে ইকোনমিক ইম্পর্টেন্স বললে এখনো গাড়া বলা যাবে, গল্প করাই যাবে করাই যাবে। একটু শেষে গল্প দিয়ে ছেড়ে দিই। সেটা হলো, ধরো ধরো মা, ধরো লুচি বানাবে বা পরোটা বানাবে। তাহলে কি হলো, হয়তো দেখা গেল ওই 10টার সময় লুচি খাবে বা পরোটা খাবে, মা 9টার সময় ময়দা নিয়ে বসেছে, ওই ফটাফট ঠেসে দিল, মেখে দিল, দিয়ে তারপর লুচি গোল পাকিয়ে দিল। সেই লুচির যা টেস্ট, যদি তার একদিন আগে থেকে ময়দাটা মাখা থাকতো, তার টেস্টই আলাদা হতো। যেটা আমাদের দোকানগুলোতে থাকে, মানে যেটা আমাদের এই মোগলাই পরোটা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে সমস্ত দোকান, তার দেবে ময়দা মাখা অনেক আগে থেকেই আছে, সকাল থেকে মেখে রেখে দিচ্ছে। তো এটার মেন বিষয় হলো, সেটা হলো এমনি এমনি ওখানে বেকিং পাউডার না দিয়েও যারা বেক করবে তারা অলরেডি হাজির। ইস্ট, স্যাকারোমাইসিস সেরিবেসি আছে সব জায়গাতে। তো যখন ময়দা মেখে ঢেকে রেখে দেওয়া হয়েছে না, ওই ঢাকা অবস্থাতেও তারা চলে এসছে, দিয়ে ওখানে আচ্ছা করে বেক করেছে। কি করেছে? ভেঙে চুরে দিয়েছে। তো সেই ময়দা থেকে যখন লুচি বানানো হবে, অনেক বেশি, হ্যাঁ, ফুলবে, অনেক বেশি মুচমুচে হবে, টেস্ট আলাদা হবে, কারণ অ্যালকোহল আছে, টেস্ট আলাদা হবে। বিভিন্ন খাবারে জানি আমরা অ্যালকোহল দেয়, রেস্টুরেন্টে দেয়, বাড়িতে দেয় না। তুমি যদি বলো বাড়িতে খাবারে মদ দিয়েছে, তাহলে তো অস্থির হয়ে যাবে। হ্যাঁ, তো দেওয়া হয়। রেস্টুরেন্টে প্রচুর খাবার খেতে গেলে আমরা জানিই না সেখানে অ্যালকোহল দেওয়া হয়, ঠিক আছে, কারণ টেস্টকে আলাদা করে। বোঝা গেল? তাহলে সেখানে তুমি যখন অ্যাকচুয়ালি তুমি যখন মোগলাই খাচ্ছ না, তুমি একটু আধটু অ্যালকোহল তো খাচ্ছই খাচ্ছ, কারণ প্রোডাকশন হয়ে আছে ওখান থেকে। হ্যাঁ, তো বাড়িতে লুচি পরোটা খেতে গেলেও যদি আগে থেকে মাখা থাকে, তাহলে সেখানে অ্যালকোহল প্রোডাকশন হয়ে গেছে। আর সেই জন্যই এই ফ্লেভারটা এসছে, নতুন একটা ফ্লেভার এসছে, টেস্ট আলাদা হয়েছে। তো মাকে এরপর থেকে বলবে যে লুচি যদি বানাতে হয়, মা সকাল থেকে ডিসিশন নাও, ঠিক আছে, কবে বিকালে বৃষ্টি হবে তারপরে লুচি বানানোর ডিসিশন নয়, আগে সকাল থেকে মেখে রেখে দাও, 2 দিন আগে থেকে মেখে রেখে দাও, ফ্রিজে ঢুকিয়ে দাও, আরো টেস্ট পারবে। ঠিক আছে?